ঢাকা থেকে পড়াশোনা করে এসে মুরগির ময়লা পরিষ্কার করে। আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সহজ বিজনেস হলো এই বিজনেস। আচ্ছা, প্রফিট বিতরণ করছি আমরা 26 লক্ষর মতো। মনে রাখতে হবে যে আগামী 3টা ব্যাচ আমি লস করব। মুদি দোকান দেন আপনি নিজের এলাকায়, বাকি খেয়ে শেষ করে দেবে আপনি। আচ্ছা। আর সর্বনিম্ন কত টাকা ইনভেস্ট করার সুযোগ আছে এখানে? আমার একটা জিনিস আমি যে আগেই বললাম, আমি যেটা করতাম মনোযোগ দিয়ে ইনোসেন্টলি আমি কাজটা করতাম। 1.5 কোটি টাকা? হ্যাঁ, চাকরির জন্য পড়াশোনা করছি, আমি কিন্তু আনন্দ পাইছি বলে আমি বলতে পারবো না। বিয়ের ক্ষেত্রে প্রবলেমে পড়ছিলাম। মানে সে এখন সাব ডিলার হয়ে গেল আপনার? ডিলার না, সে আমার খামারি। আমি নাকি কিছুই করে খেতে পারবো। আমি যখন মেয়ে দেখি, আমার ম্যানেজারকে আমি 12,000 টাকা বেতন দিই, অথচ 12,000 টাকা দামের চাকরি কেউ করলে তাকে মেয়ে দেয়, কিন্তু আমাকে দেবে না। তা আমার ইথিক্স হলো, আমি কেন পাইকার মাঝখানে ঢুকাবো, আমি নিজেই সেল দেবো এটা। ওয়ান টু ওয়ান অথবা 5 জনের ছোট ব্যাচে আপনি বা আপনার সন্তান শিখতে পারেন শুদ্ধ কোরআন। কোনো রেকর্ডেড ক্লাস নয়, অভিজ্ঞ শিক্ষক অনলাইনে সরাসরি আপনার পড়া শুনবেন এবং ভুল শুধরে দেবেন। পাশাপাশি মেয়েদের জন্য থাকছে মহিলা শিক্ষিকা। নিশ্চিন্তে কোরআন শিখতে এখনই মেসেজ দিন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে ইনোভোটক্সের আজকের পর্বে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে প্রায় 9 লক্ষাধিক গ্র্যাজুয়েট বেকার অবস্থান করছে, যেটি শিক্ষার যে কোনো ধাপের বেকারদের চাইতেও সংখ্যাটি অনেক বেশি। এত বেকারদের মাঝে অনুপ্রেরণার গল্প হয়ে থাকার মতো কিছু মানুষ আমাদের সমাজে আছে, যারা বেকারত্বের সাথে একটি দীর্ঘ সময় স্ট্রাগল করেছেন এবং সেই সংগ্রামমুখর জীবন পাড়ি দিয়ে তারা সফলতার পদচুম্বন করেছেন। একই সাথে আরেকটি শ্রেণী বাংলাদেশে এক্সিস্টিং রয়েছে, যারা নিজের কষ্টার্জিত অর্থ কোথায় ইনভেস্ট করবেন সেটি হন্য হয়ে খুঁজছেন, কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না। ব্যাংক ব্যবস্থার এই অস্থির সময়ে তারা কোথায় নিজেদের এই অর্থ বিনিয়োগ করবেন, এমন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধান পাবেন আজকের এই পডকাস্টে। আপনি যদি একজন শিক্ষিত বেকার হয়ে থাকেন, আজকের পডকাস্টটি আপনার জন্য অনুপ্রেরণার হবে। এবং আপনি যদি পকেটের টাকা নিয়ে ঘুরে থাকেন কিন্তু কোথায় ইনভেস্ট করবেন সেই সন্ধান না পেয়ে থাকেন, তাহলে আজকের পডকাস্টটি অবশ্যই আপনার জন্য মাস্ট ওয়াচ। চলুন আজকের অতিথির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমন্ত্রণ জানিয়েছি খামারবাড়ি অ্যাগ্রো ফার্মের সম্মানিত এমডি জনাব মনোয়ার হোসেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মনোয়ার ভাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আপনি একটা দীর্ঘ সময় আপনি লাইফে স্ট্রাগল করেছেন। আপনি প্রতিষ্ঠিত হবার জন্য, নিজের পায়ে দাঁড়াবার জন্য আপনি সংগ্রাম করেছেন। আমি আপনার সেই সংগ্রামের গল্পই শুনবো এবং সেই সংগ্রামের সময়গুলোকে অতিক্রম করে আপনি আজকে যে পর্যায়ে এসেছেন, আজকে আপনার কোটি কোটি টাকার যে বিনিয়োগ আপনি নিচ্ছেন, করছেন, এবং আপনার বিভিন্ন সেক্টরে আপনি যে একটি খামারবাড়ি অ্যাগ্রো ফার্ম তৈরি করেছেন, সেই গল্পগুলোই শুনতে চাই। এই গল্পগুলো নিশ্চয়ই আমাদের এই কৃষি প্রধান দেশের সাধারণ নাগরিককে অনেক বেশি উৎসাহিত করবে এবং আশা করি একই সাথে যারা সত্যিকারের এবং বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান খুঁজছেন ইনভেস্ট করবার জন্য, আমি মনে করি তাদের জন্য একটি বিশ্বাসের ঠিকানা হবে আপনার এই খামারবাড়ি অ্যাগ্রো ফার্ম। গল্পটা শুরু করতে চাই বেসিক্যালি এই প্রশ্নটা দিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও আপনি কেন বিসিএস, ব্যাংক বা ট্র্যাডিশনাল জব মার্কেটে ঢুকলেন না? জি ধন্যবাদ। আসলে ঢাকা ইউনিভার্সিটি পড়ার কারণে আমাদের স্বভাবতই স্বপ্ন হলো বিসিএস ক্যাডার বা ভালো কোনো গভর্নমেন্ট জব। এই ট্র্যাডিশনকে কেন্দ্র করে আমরাও সেভাবেই সময়টা শেষ করছি। পরবর্তীতে বিসিএস পরীক্ষার জন্য আমরা প্রস্তুতিও 2016 পরে আমাদের মাস্টার শেষ হওয়ার পরে লাইব্রেরিতে খুব ভালোভাবে, খুবই মনোযোগ দিয়ে নিবিড়ভাবে পড়াশোনাও করছি। আচ্ছা। এবং 2016 থেকে প্রায় 3-4 বছর খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছি। ইনশাল্লাহ আমাদের ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় লাইব্রেরিতে আমরা যে পরিমাণ কন্টিনিউ করছি একেবারে এফিশিয়েন্টলি, ওই টাইমগুলোতে যদি কেউ ঢাকা ইউনিভার্সিটি 100 জন রেগুলার লোকের লিস্ট করে, আমি তার মধ্যে একজন থাকব। আচ্ছা। এতটাই
মানে সিনসিয়ারলি পড়াশোনা করছি, রেগুলারলি রেগুলারলি পড়াশোনা করেছি। এর মধ্যে আমরা লাইব্রেরিতে পড়ার সময় তখন তো আপনার ধারণা আছে, আমরা ফজরের পরেই লাইব্রেরির সিরিয়াল দিতাম। হ্যাঁ, আমরা দেখেছি যে ব্যাগের যে দীর্ঘ সারি থাকতো। হ্যাঁ, এবং আমরা যখন ক্যাম্পাসে ছিলাম তখন তো হল থেকে আসতাম ফজরের পরেই, এসে লাইব্রেরিতে সিরিয়াল দিতাম। এবং তখন আমরা কেন্দ্রীয় মসজিদে ফজর নামাজ পড়তাম। আচ্ছা, তারপরে হল থেকে বের হয়ে গেলাম, সেখানেও সেই অন্ধকার রাত্রেই আমি চলে আসতাম। এবং আমি খেয়াল করছি যে আমার মতো রেগুলারিটি মেনটেন করে আমার সঙ্গে কেউই শেষ পর্যন্ত টিকতে পারতো না, কিন্তু আমি আমার রেগুলারিটি মেনটেন করে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছি। যেভাবেই হোক একটা জব আসলে পেতেই হবে। এবং আমার জীবনে একটা ভালো দিক হলো 35তম বিসিএস আমরা প্রথম পাইছিলাম, এবং আমি ওইটাতে রিটেন দিয়েছিলাম। ও, প্রিলি পাস করেছেন, রিটেন দিয়েছিলাম। তো এভাবে চলতেছিল। আর আমরা গ্রাম থেকে আসছি, তো আমাদের বেসিকটা কিছুটা দুর্বল তো ছিলই, সেটা ওভারকাম করা একটা স্ট্রাগল ছিল। এবং আমাদের সময়ের যারা আমরা পড়াশোনা করছি এখন কিন্তু সবাই ভালো জব করে, সেই হিসেবে আমরাও তো জব পাওয়ার মতো অবশ্যই অপরচুনিটি ছিল। তো পরবর্তীতে আমার লাইব্রেরিতে পড়ার সময়ও আমার কিন্তু মনের মধ্যে ব্যবসা করার একটা প্রবল বাসনা ছিল। এবং আমরা পারিবারিকভাবে, আমার বাবা ছোটখাটো ব্যবসায়ী ছিল, মুদি ব্যবসা ছিল, সেই দিক থেকে ব্যবসার প্রতি তো একটা বিজনেসটা ছিল। এবং আমি এমনও হয়তো লাইব্রেরিতে পড়তেছি, পড়ার ফাঁকে আমি কোনো ব্যবসা আমার মনে আসতেছে, সেটা কিভাবে ব্যবসাটা ডেভেলপ করা যাবে, আমি ওইটা নিয়ে হোমওয়ার্ক করতাম। তো ব্যবসা নিয়ে একটা ফ্যাসিনেশন ছিল আমার একেবারে। কিন্তু আমার পারিবারিক চাপ, সামাজিক চাপ, আমাকে চাকরি করতে হবে, কারণ আমার পরিবার থেকে যে 2-4 জন সদস্য আমাকে সহযোগিতা করছে, তাদেরও একটা আবেগ ছিল যে আমি ভালো চাকরি করব। আমার বিশেষত আমার মা, আমার বোন, আমার ভাইরা, তাদের একটা আবেগ ছিল যে আমি ভালো চাকরি করব, একটা নাম থাকবে। মানে মূলত আমাদের ফ্যামিলিতে মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি এখন পর্যন্ত প্রথম। আচ্ছা আচ্ছা। আমার ভাই বোন, আমাদের যে একেবারে ঘনিষ্ঠ যেটা ফ্যামিলি 4-5 বাড়ি, এর মধ্যে আমার ভাই বোনই মেট্রিক বা আন্ডার মেট্রিক, তারপরে আমি। যার কারণে আমার প্রতি তাদের একটা প্রত্যাশা ছিল। তো এরপরে 19 সালে লকডাউন শুরু হলো, বাড়িতে চলে গেলাম। তো তখন পর্যন্ত আপনি পড়াশোনা করতেন? আমি তখন স্থির, আমি ওই রোডেই আছি। মানে তখন আসলে হতাশা কাজ করে নাই, আপনি 16তে মাস্টার্স করেছেন। 19 পর্যন্ত বা 20-এর শুরুতে কিন্তু লকডাউনটা হয়েছে। সেই সময় পর্যন্ত যখন আপনি কোথাও জবে ইনক্লুড হতে পারলেন না, হ্যাঁ, এন্ট্রি নিতে পারলেন না, তখন কি একটা হতাশা কাজ করে নাই? না, হতাশা কাজ করেনি। কেন? আমি তো নিজেকে জানি, আমি জানি যে আমার বেসিক দুর্বল আছে। আচ্ছা। এবং আমার সাথে যারা লাইব্রেরিতে পড়তেছে, আমার চেয়ে সিনিয়রও তখন অলরেডি লাইব্রেরিতে পড়তেছে। আর আমাদের একটা মানে ওদেরকে দেখেই তো একটা কাউন্সিলিং হয়ে যায় যে, আর আমাদের তো শুরু থেকে একটা কাউন্সিলিং ছিল যে আমরা সময় দিয়ে হলো একটা ভালো জবে ঢুকবো। এটা একটা আপনি এই কথাটা না খুব দামি একটা কথা বলেছেন যে আমি তো নিজেকে জানি। এই জিনিসটা যেটা আসলে যে নো দ্য সেলফ, হ্যাঁ, নিজেকে জানা, আসলে আমাকে দিয়ে কি সম্ভব, এটা যদি একজন মানুষ বুঝতে পারে, আই থিঙ্ক যে সে লাইফে ভালো কিছু করবে। কিন্তু দেখা যায় যে তার ভেতরে আছে বিজনেস, সে আসলে জবের পিছনে দৌড়াচ্ছে, এই ধরনের একটা কেস হলে কিন্তু তখন ঝামেলা হয়। আচ্ছা, আপনি তখন লকডাউনে বাড়ি চলে গেলাম। তবে আমি যেটাই করি, আমি মনোযোগ দিয়ে অনেস্টলি সেই কাজটাই করেছি। পড়াশোনা যখন একাডেমিক, তখন একাডেমিক পড়াশোনা প্লাস আরও কিছু অর্গানাইজেশন কাজকর্ম করছি, কিন্তু আমরা পড়াশোনাই করার চেষ্টা করছি। লাইব্রেরিতে যখন গেলাম তখন আমরা জবের জন্য অনেস্টলি পড়াশোনা করছি। অনেকে আছে টিউশনি নিয়ে ব্যস্ত থাকে, অনেকে বিভিন্ন আড্ডা নিয়ে ব্যস্ত থাকে। আমার কিন্তু ক্যাম্পাস লাইফে ওই রকম আড্ডাবাস বা বিভিন্ন গ্রুপে করা, এইগুলা কেউ বলতে পারবে না। শুধু পড়াশোনার মধ্যে ছিলেন। আমি যে সার্কেলে থাকতাম সেটার প্রতি আমার একটা ইনোসেন্ট থাকতো। এবং আমার হল জীবনে রুমমেট, ম্যাচমেট সবাই আমার সেই ব্যাপারে সাক্ষ্য দিবে। নেগেটিভ কেউ বলার সুযোগ নেই, এটা আমি জোর গলায় বলতে পারি। মাশাআল্লাহ। তো এরপরে লকডাউনে বাড়ি চলে গেলাম। তো বাড়ি চলে যাওয়ার পরে তখন তো অনিশ্চিত কবে কি হবে না হবে, পরীক্ষা টরীক্ষা সব বন্ধ, প্রায় তো সেটা 2 বছর ছিল।
তো আমাদের পারিবারিক ব্যবসা আছে। হুম। আমার বাবা নাই তখন, আচ্ছা। আমার বাবা সে 2010-এ ও, মারা গেছে। ইন্নালিল্লাহ। তো বড় ভাইয়ের সাথে আমি, এক ভাই আলাদা, বড় ভাইয়ের সাথে থাকি। সেক্ষেত্রে দোকান, বাবার যে পৈতৃক বিজনেস সেটাও ভাগ হয়ে গেছে বড় ভাইয়ের ব্যবসার সাথে আমার আমার রিলেটেড। হুম, হুম, হুম। স্বাভাবিকভাবে তার ব্যবসায় কিছুটা হেল্প করি। তো একটা বেকার মানুষ, মানে পূর্ণবয়স্ক মানুষ, সেখানে তার সাথে মানে দৈনন্দিন চলাফেরা, দোকানে সহযোগিতা করতে গিয়ে সেখানেও কিছুটা সমস্যা তো তৈরি হচ্ছিল, এবং এটা কিছুটা বঞ্চনা দিকেও গেল, কষ্টের ব্যাপার স্যাপারে দাঁড়াইলো। অথচ ওই ভাইটাই আমার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করছে পড়াশোনার জন্য। ও, তো এগুলো হয় আর কি, মানে বাস্তবতা হলে এগুলোই মেনে নিতে হয়। হুম, হুম। তখন 6 মাস 1 বছর যাচ্ছে গেল প্রথম দিকে, তখন আম লিচুর সিজন শুরু হলো। তখন আমি চিন্তা করলাম যে আমরা লিচু, প্রথমে আসে লিচু দিয়ে বিজনেস শুরু করা যায় কিনা। খাসফুটে লিচু লিচু আপনি, আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? দিনাজপুর, আমাদের ও। বাড়ি হলো দিনাজপুর। মানে দিনাজপুর লিচুর লিচুর জন্য, স্বর্গরাজ্য। জি জি জি। তো আমরা প্রথম ওই বছর আমি আমার এক বন্ধুকে সাথে নিয়ে লিচুর জন্য আমরা খুব বোঝার চেষ্টা করলাম বিজনেসটা, এবং ঢাকায় যোগাযোগ করতেছিলাম। আমাদের এই যে খাস ফুড আছে, খাস ফুড বেশ ওয়েল নোন একটা, বিখ্যাত, হ্যাঁ বিখ্যাত একটা ব্র্যান্ড। তো ওখানকার যিনি এমডি সম্ভবত হাবিবুল মুস্তফা আরমান ভাই, উনি বেশ আমার রিলেটিভ, মানে কাছের ছিল, বড় ভাই। তো ওনার সঙ্গে যোগাযোগ করলাম, তো উনি বললো হ্যাঁ ভাই আমরা নিব, আপনি দেখেন এখন। আচ্ছা। তো যাই হোক, ওনার ইয়াতে আমরা যোগাযোগ করার পরে কোনো কারণে সেই ডিলটা আমাদের হয়নি, হয়তো বা সেটা আমাদের কোনো গ্যাপ ছিল, আমরা যেহেতু নতুন বুঝিনি, ওনারা যেভাবে চাচ্ছিল। পরবর্তীতে আমের বিষয়টাতে আমি আবার যোগাযোগ করলাম। হাড়িভাঙ্গা আম আমাদের ওদিকে বেশ বিখ্যাত। আচ্ছা। তখন আমরা হাড়িভাঙ্গা আম নিয়ে, আমি তখন ওই লকডাউনের টাইমে বাসে করে আমি আম নিয়ে আসছিলাম ঢাকায় খাসফুটে। আচ্ছা। তো খাসফুটে এখানে দিলাম কিছু। তো হাড়িভাঙ্গা আমটা মূলত রংপুর বেস, তো আমাদের ওইদিকে ভালো মানের পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে ওটাও আর সাকসেস হইতে পারিনি, ওই বিজনেসটা ওইভাবে আমাদের ইয়া হয়নি। তো ওটা যখন একটা ইয়া হয়ে গেল, পরে চিন্তা করলাম যে যেহেতু আসি বাসায়, কাজকর্ম নেই, পরীক্ষা কবে হবে না হবে জানি না, তাহলে বিজনেস একটা শুরুই করি। আচ্ছা। তো আমাদের একটা জায়গা ছিল রাস্তার পাশে, পারিবারিক জায়গা। তো আমার আগে থেকেই একটা অ্যাম্বিশন ছিল যে অ্যাগ্রোবেস খামার করতে চাই আমি। কারণ শর্ট বিনিয়োগ দিয়ে শর্ট টাইমের মধ্যে চলার মতো বিজনেস আমি দেখলাম যে পোলট্রির বিজনেস করতে পারলে হবে, পোলট্রি খামার। মানে এটা শর্ট টাইম এবং অল্প পুঁজিতে। ওকে। তখন তো একেবারেই বেকার যুবক, মানে আমার কিছুই নেই, আমার আসলে ওরকম পুঁজি। অনেকে আছে টিউশনি করেই টাকা জমায়, টিউশনি করে মোটরসাইকেল কিনতেছে, টিউশনি করে সে অনেক কিছু করতে পারতেছে। কিন্তু আমার আসলে 5,000 টাকার একটা টিউশনি করছি, খাইছি দিয়েছি, লাইব্রেরিতে পড়াশোনা করছি, আমার কোনো সেভিংস নেই। ইভেন ওই সময় হয়তো আমি অনেকের কাছে ঋণগ্রস্ত, বন্ধু বান্ধবের কাছে 2-4 হাজার করে ধারও নিছি, নিয়েই চলছি। ক্রাইসিস হচ্ছে, বাড়ি থেকে তো ওই বয়সে টাকাও পাওয়া যাচ্ছিল না। তো টাকা নেই, একটা খামার দিতে গেলে মোটামুটি 1-1.5 লক্ষ টাকা লাগবে। তখন আমার ভাইয়ের সঙ্গে পরামর্শ হইল। তো ভাই কিন্তু পার্সোনালি, যেটা অনেস্টলি, সেও চাচ্ছিল না যে আমি এগুলোতে জড়াই। সে চাচ্ছিল লকডাউন শেষ হবে, আমি আবার ঢাকায় আসবো, পড়াশোনা করে চাকরি নেবো, এটাই মূলত আলটিমেট উদ্দেশ্য। পরে একটা টাকার খোঁজ আসলো, 90,000 টাকা। 90,000 টাকা, ওইটা আমাদের একটা জমি বন্ধক ছিল, টাকাটা ফেরত দেবে। আচ্ছা। তা আমি হলো টাকাটা তখন বলে কয়ে, মাকে বলে, ভাইকে বলে টাকাটা আমি নিলাম, নিয়ে একটা খামার দিলাম। 500 মুরগি করা যাবে, ব্রয়লার মুরগি। তখন আমি যেখানে খামারটা দিলাম সেখান থেকে বাড়ি 10 মিনিটের রাস্তা, পায়ে হেঁটে। আমি খামার দিলাম, খামারেই থাকা, খামারেই খাওয়া দাওয়া, খামারেই সব।
মানে রাতেও ওই খামারে রাতেও থাকেন? ওখানেই থাকি, কোনো লোকবল নাই। আমি নিজেই মুরগি করি, নিজেই মুরগির ময়লা পরিষ্কার করি, নিজেই মুরগিকে পানি দেই, নিজেই খাদ্য দেই, নিজেই সব করি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আপনি এবার মুরগির খামার খামার করছেন। দিলে এখন রাস্তার পাশ দিয়ে খামার। হুম, শুইছি রাত 10টা 9টা 10টার পরে, হুম, বাজার দিয়ে লোকজন বাড়ি যাচ্ছে। তো রাত্রে তো একটু দূর থেকে শব্দ শোনা যায়, হ্যাঁ। পাশে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে লোকজন, গল্প করতেছে। এই যে ঢাকা থেকে পড়াশোনা করে এসে মুরগির ময়লা পরিষ্কার করে, এগুলো আমি শুনতেছি শুয়ে শুয়ে। এটা কিন্তু হয় আসলে আমাদের সোসাইটিতে, একজন মানুষকে ডিমোটিভেট করার জন্য, মানে পিছিয়ে দেওয়ার জন্য, এই মানে মানুষের এত এত কথা হুম, একটু উৎসাহ দেওয়ার জন্য, একটু সামনে এগিয়ে নেওয়ার জন্য মানুষের সংখ্যা কিন্তু কম। কম। অনেক অনেক কিভাবে পেছন থেকে টেনে ধরা যায় টেনে ধরে। এই সংখ্যাটা বেশি। অনেক এরকম ইতিহাস। এক সময় ওই 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 কথার মানে মানুষের কথার যে ধাস, এটা সহ্য করা কঠিন। তখন আমি বাজার যাওয়া বন্ধ করে দিচ্ছি, বাজার আর যাই না। আচ্ছা। আমি একাই ওই 3 টাইম খাওয়ার সময় হয়তো বাড়িতে গিয়ে খেয়ে চলে আসি, হুম, আর খামারে থাকি। প্রথম ব্যাচ করলাম, এবং ওই সময় ফিনান্সিয়াল ক্রাইসিসটাও দেখা দিল বেশ। তখন দেখা যাচ্ছে মুরগির আমরা লিটার বলি, যেটা বিছানা দেওয়া হয়, এটা তুষ বা ধানের কুড়া যেটা বলে, এটা দেওয়া হয়। এটা আমরা কিনে আনতে হতো অটোমিল থেকে, এটা একটা খরচ ছিল। এইগুলা কেনার মধ্যে পরিস্থিতি ছিল না, এমন একটা জটিল অবস্থা ছিল। মানে ওই 90,000 টাকা শেষ। ওইটা তো শেষ। আচ্ছা। এখন এক বেস করে ফেললাম এবং মোটামুটি কিছু প্রফিট আসলো। এক ব্যাচ করে ফেললেন মানে 500 মুরগি সেল দিয়ে ফেললেন। সেল দিয়ে ফেললাম। বাচ্চা একদিনের বাচ্চা নিয়ে হ্যাঁ। 30-32 দিনে মুরগিটা 2 কেজি বা 2 কেজি 100 গ্রাম পর্যন্ত ওজন আসে। আমার সম্ভবত মনে আছে প্রথম বেসে আমার প্রফিট আসছিল 23,000 টাকা। একটা মুরগি একদিনের বয়সী আপনি কিনেছেন, 30 দিনেই সেই মুরগিটা 2 কেজি হয়ে গেছে। 2 কেজি মানে ব্রয়লার মুরগি যেগুলো আমরা। হ্যাঁ। ও আচ্ছা। তো তখন দেখলাম যে না, আমার দ্বারা তো হবে মনে হচ্ছে। 23,000 টাকা প্রফিট করে ফেলছেন হ্যাঁ, এক মাসে। হ্যাঁ। তখন পরে ওখানে কিন্তু আমাদের ক্যাপাসিটি ছিল ভালো, আরেকটু বড়। তখন বাচ্চা আমরা বেশি নিলাম, নিয়ে এভাবে আমি 3টা ব্যাচ পার্ট বাই পার্ট 3টা ব্যাচ করলাম। একই ব্রয়লার মুরগি, মানে একাই করলেন? একাই করলাম, Okay. কোনো প্রকার লোক। এবং এই সময়গুলোতে আমার মা খুব কষ্ট হয়েছে, আমি এই কাজগুলো করতেছি, খুব কষ্ট পেয়েছি। হয়তো ওই সকল কথাগুলো তার কানেও গেছে, অনেকে হয়তো গেছে। বলেছে যে আপনার ছেলে কি করছে। তো পরে আমার মনে হলো যে যেহেতু আমি পারতেছি, তাহলে আমরা বড় পরিসরে কেন করব না। আচ্ছা। সেক্ষেত্রে বিনিয়োগ লাগবে। আমার তো পৈতৃকভাবে ওরকম কোনো সম্পদের মালিক না আমি। এর মধ্যে 3-4 মাস করার পরে কিছু প্রফিটও আমার জমা হলো, আরও কিছু টাকা অ্যারেঞ্জ করে আমার খামারটা একটু এক্সটেনশন করলাম এর মধ্যেই। আচ্ছা। পরে মনে হয় সম্ভবত 2,62,000 টাকার মতো একটা বিনিয়োগ টোটাল পুঁজি দাঁড়াইলো আমার। তারপরে আমি বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলা শুরু করলাম যে আমি এরকম করতেছি, তোমাদের আগ্রহ আছে কিনা। তো আলটিমেটলি সবারই কিন্তু একটা গোল থাকে যে অ্যাগ্রো সেক্টরে কিছু করবে এরকম, বা বিজনেস করবে এরকম, সবারই একটা গোল থাকে। সবাই কেউ পারে কেউ পারে না। জি। বন্ধু বান্ধবদের মধ্যে কথা বলে এরকম 8-10 জন এগ্রি করলো। তখন আমরা একটা মিটিং, অনলাইনে মিটিংয়ে বসলাম যে আমরা এরকম 2 লাখ বা 3 লাখ টাকা করে সবাই দিয়ে একটা বড় অ্যামাউন্ট করে আমরা ব্যবসা করি। এই 2-3 লাখ টাকা অ্যামাউন্ট শুনে সবাই হারাই গেল। তারপরে হলো না, আবার 1-2 মাস পরে আবার বিকল্প কোনো ওয়েতে যাওয়া যায়। তখন আমরা চিন্তা করলাম যে আমরা অল্প করে বিনিয়োগ করব বছরে। প্রথম বছর আমাদের শুরুটা হলো 21 সালের শেষে আমাদের মিটিংটা সাকসেস হলো। 21 সালে 22 সালে আমরা টাকা দিব, সম্ভবত 60,000 টাকা করে এক একজন বিনিয়োগ করবে, সেটাও 3 কিস্তিতে করবে, 20,000 টাকা করে মাত্র বিনিয়োগ করবে। আচ্ছা। পরিচালক হিসেবে তারা থাকবে। তাতে অনেকের ইজি হইলো, কারণ যাদের সঙ্গে কথা বলছি তারা ছোটোখাটো হয়, যাকে কেবল জবে ঢুকছে, না হয় ছোটোখাটো প্রাইভেট জব করে, এটাও তাদের জন্য কঠিন ছিল। আলহামদুলিল্লাহ 4-5 জন
কিছু করে টাকা দিল, তারপরে আমরা খামার আস্তে আস্তে বৃদ্ধি হলো। ওকে। এখন আমরা এই সেক্টরটাতে ডিলার বেস ব্যবসা, কিন্তু আচ্ছা। মানে আমরা ওই বাচ্চাটা বড় কোনো কোম্পানি, ধরেন প্যারাগন কোম্পানি, সিপি কোম্পানি, তারপরে কাজী কোম্পানি, এরা আছে, এদের এলাকা বেস ডিলার দেওয়া আছে। এদের আইটেমগুলো কি? এদের আইটেম হলো বাচ্চা, একদিনের বাচ্চা, ব্রয়লার বাচ্চা, সোনালির বাচ্চা, যেটা সোনালি মুরগি আমরা খাই, এটা হলো একদিনের বাচ্চা। ওরা ডিলারদের কাছে সরবরাহ করে, কাজী ফার্মস হ্যাঁ এগুলো। হ্যাঁ হ্যাঁ, এবং ওই ডিলারের মাধ্যমে খামারিরা কিনে নেয়। Okay. প্রত্যেক এলাকায় এই সিস্টেমটা বিল্ড আপ করা আছে। মানে এটা কি এলাকা বলতে কি থানা? থানা বেস, জেলা বেস, জেলা বেস। আচ্ছা। ওদের মার্কেটিং অফিসার আছে। হুম। ওরা বাচ্চা দেবে, ফিড দেবে, মেডিসিন, আবার মেডিসিন ভেটেরিনারি কোম্পানিগুলো দেয়। আচ্ছা। ডিলার এই সবগুলো আইটেম মেনটেন করবে। মুরগিটা রেডি হওয়ার পরে মুরগিটা আবার ডিলারেই সেল করবে, খামারি সেল করতে পারবে না, কারণ ওটা বেশিরভাগ ক্ষেত্রে বাকিতে করা হয়। আমি যে শেড তুলছি 90,000 টাকা আমার শেষ, ডিলারের কাছ থেকে আমি 10-20 হাজার টাকা জামানত দিয়ে, আমার কিছু সিকিউরিটি চেক জমা দিয়ে আমি বাচ্চা নিছি, ফিড নিছি, মেডিসিন নিছি, নিয়ে ধরেন যে আমার 500 মুরগিতে 1,50,000 টাকা বিল আসছে। মুরগি বিক্রির সময় আমার মুরগিটা বিক্রি হলো তৎকালীন বাজার অনুযায়ী 1,70,000 টাকা, তখন আমার 20,000 টাকা প্রফিট। এইরকম সিস্টেম। তখন আমাদের যখন আস্তে আস্তে বাড়ানো শুরু করলাম, তখন আমি চিন্তা করলাম যে প্রফিট তো ডিলার খেয়ে ফেলতেছে, হ্যাঁ, তাহলে আমাকে ডিলার হতে হবে। আচ্ছা। তখন সময়ের আলোকে এটা, যেহেতু আমাদের বিনিয়োগ আসতেছে আস্তে আস্তে, তখন আমরা আমি যেই ডিলারের মাধ্যমে প্রথম নিলাম, ওনারে আমি সাব ডিলার হলাম। আচ্ছা। সাব ডিলার হলাম, আমার সাথে আরও কয়েকজন হলো ওনার সাব ডিলার, এই ব্যবসা আবার শুরু করলাম। সাব ডিলার হওয়াতে সুবিধা কী হলো, আমি আমার মুরগিটা নিচ্ছি, আরও আমার বাড়ির আশপাশে যেসব ব্যক্তি পার্সোনালি এরকম খামার আছে, তাদেরকে বাচ্চা দিব, ফিড দেবো, মেডিসিন দিব, ওই মুরগিটা আবার আমি নিয়ে ফেরত নিয়ে সেল দিব। তার মানে আমার দোকান লাগবে, তারপরে হলো নিজস্ব মার্কেটিং ব্যবস্থা লাগবে। রাইট। তো এই জন্য আমার এই অন্য ডিলারের আন্ডারে, প্রথমে আমি ডাইরেক্ট ডিলার হতে পারতাম, কিন্তু এই সিস্টেমগুলো বিল্ড আপ করতে হলে অন্য ডিলারের হেল্প লাগবে। তখন আমি ওনার আন্ডারে সাব ডিলার হলাম। 1 বছর সাব ডিলার ছিলাম। এর মধ্যে আমার নিজস্ব মার্কেটিং নেটওয়ার্ক তৈরি হলো, আমার খামারের সাথেই দোকান দিলাম। এরপরে হলো মার্কেটিং নেটওয়ার্ক তৈরি করলাম আমার খামারের আশপাশে 10 কিলোমিটারের মধ্যে সব বাজারে ছোটো ছোটো মুরগির দোকানগুলোতে মুরগি দেওয়া শুরু করলাম। এবং প্রত্যেকটা কাজ আমি প্রথম দিকে খামার করলাম, খামারের লোক নিয়োগ দিলাম, দিয়ে ওখানে ম্যানেজারি করতেছি, দোকান দিলাম, দোকানের মেডিসিন, বাচ্চা সেল দেওয়া শুরু করলাম। আবার এটা বিক্রি হওয়ার পরে দোকানে দোকানে কালেকশন করতে হয়, সেটা আবার কালেকশন করা শুরু করলাম। প্রত্যেকটা স্টেপ আমি নিজেই তদারকি করছেন? নিজেই করি আগে, তদারকি তো একদম সরাসরি নিজেই করছেন? মাঠেই করি। যখন আমার খামারে মোটামুটি একটা সিস্টেম বিল্ড আপ হলো, তখন ওখানে ম্যানেজার নিয়োগ দিলাম, দিয়ে আমি বাইরের কাজগুলো শুরু করলাম। তো সাব ডিলার 1 বছর থাকলাম, পরের বছর আমি নিজে ফুল ডিলার হলাম। পরের বছর বলতে এটা 2022-23-এর দিকে? 23-এ আমি ফুল ডিলার নিজেই হলাম। ওই সময় আমি 23-এর মাঝামাঝি এসে দেখলাম যে এই সেক্টরটা খুবই ভঙ্গুর, ভালনারেবল অবস্থা। আচ্ছা। এবং ওই সময় 23-এর মাঝামাঝি এসে দেখলাম আমার সাথে যারা সাব ডিলার হয়েছিল তারা সব ডাউন হয়ে গেছে। আচ্ছা, মানে তারা এই বিজনেস আর কন্টিনিউ করতে পারতেছে না। কারণ কি? কারণটা হলো ওই যেই খামারিগুলাকে আমরা বাচ্চা দিছি, ফিড দিছি, মেডিসিন দিছি, দিয়ে দেখা যাচ্ছে মুরগিটা যখন রেডি হচ্ছে বাজার খারাপ হয়ে যাচ্ছে, তখন লস হচ্ছে। খামারি যখন দেখতেছে যে লস হচ্ছে, আমার বিল হয়েছে ডিলারের কাছে 1,50,000 টাকা, আমার লস হচ্ছে, তখন উনি আরও 10,000 টাকা 15,000 টাকার মুরগি গোপনে সেল করে দেয়, দিয়ে ওনার খরচটা, ওনার যে কিছু এক্সট্রা খরচ হয় ওইটা তুলে নিয়ে উনি বাকিটুকু ডিলারকে দেয়। তখন ডিলারের খাতায় ওখানে 20-30,000 টাকা লস হয়ে যায়। এইভাবে কেউ পুরো চালান বিক্রি করে দিয়ে পলাই যায়। আচ্ছা, এই ক্রাইসিসগুলো দেখা দিল, কারণ লস হচ্ছিল। খরচ ধরেন একটা ব্রয়লার মুরগি 1 কেজি
প্রোডাকশন করতে গেলে 130-32 টাকা কেজি পড়ে, মুরগি বিক্রি হচ্ছে 110 টাকা 15 টাকা, লস। লস, প্রচুর লস। তখন আমার খোঁজে আসলো যে বড় বড় কোম্পানিগুলো কন্ট্রাক্ট ফার্মিং শুরু করছে। এটা কি? এটা হলো বড় কোম্পানিগুলো নির্দিষ্ট দামে বাচ্চা নির্দিষ্ট দামে ধরবে, ফিড নির্দিষ্ট দাম ধরবে, এবং মুরগিটা ওরা আবার ফেরত নেবে নির্দিষ্ট একটা দাম দিয়ে। নির্ধারিত কতদিন পর? হ্যাঁ, 35 দিন পরে ওরা একটা নির্ধারিত দাম দিবে। 130 টাকা যদি খরচ পড়ে, ওরা 140 টাকা বাজার দিবে। আচ্ছা। 140-এর নিচে ওরা যদি 100 টাকাও বেচে, আপনাকে 140 টাকা দিবে। আর 140-এর উপরে গেলে একটা কন্ডিশন আছে, অর্ধে ভাগ, এরকম কিছু ব্যবসা। মানে আমি অনেক হিসাব কিতাব করে দেখলাম যে এই পলিসি না গেলে তো আমি টিকতে পারবো না। তখন আমি 23-এর মাঝামাঝি আমি কন্ট্রাক্ট ফার্মিংয়ে চলে গেলাম, সিফির। অন্য ডিলারদের একটা ইগোর ব্যাপার স্যাপার, ডিলারদের প্রচুর লাভ হয়, কিন্তু খামারির লস হলো, ডিলারদের প্রচুর লাভ। ইগোর ব্যাপার স্যাপার, তারা যাবে না। এবং আমি প্রথম আমার এলাকায় কন্ট্রাক্ট ফার্মিংয়ে কনভার্ট হলাম। এবং 6 মাসের মধ্যে আমি যেই ডিলারের মাধ্যমে প্রথম ব্যবসা শুরু করি, সেই ডিলারও ফল করলো, পরে সে আমার কাছে বাচ্চা নিয়ে তার খামারে মুরগি করে। মানে সে এখন সাব ডিলার হয়ে গেল আপনার? ডিলার না, সে আমার খামারি, সে আমার খামারি। এবং 23-এর পরে 24-এ মোটামুটি আমাদের কন্ট্রাক্ট ফার্মিংয়ে খুব ভালো ব্যবসা হয়েছে আমাদের। আমার সাথে যারা খামারি ডিলার শুরু করছিল, ডিলার হয়েছিল, তারা সবাই ফল করলো, আমি একমাত্র টিকে থাকলাম ওই এলাকায়। এবং আরেকটা ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার হলো, কোম্পানি যে মুরগিটা রিটার্ন নিচ্ছে, কোম্পানি তো নিজে বেচবে না, ওইটা বিক্রির জন্য আবার ডিলার নিয়োগ দেবে, ওই ডিলার আবার আমি হলাম। যার কারণে আমার আগে থেকে একটা মার্কেটিং নেটওয়ার্ক ছিল বিক্রি করার, সেই নেটওয়ার্কটার কাজে লাগিয়ে আমি ওই এলাকায়, এমন হলো যে আমার কাছ থেকে মুরগি নেওয়ার জন্য তারা সকাল থেকে সিরিয়াল দিয়ে রাখে। আচ্ছা। মানে আমি ওই 10 কিলোমিটারের মধ্যে একক বাজার আমি তৈরি করে ফেললাম। মানে 10 কিলোমিটার এরিয়ার পুরো মুরগির বাজারটা আপনার হাতে? আমার হাতে। ইভেন এই সেক্টরে আমি ব্যবসাটা এমনভাবে সততার সাথে নিয়ে আসছিলাম যে মানুষ এই মুরগিগুলো সেল যখন হয়, মুরগির রেটটা কিন্তু সরকারি কোনো কানেক্টেড না, বড় বড় কোম্পানিগুলো রেট দেয়। এবং ওখানে এমন ডিলারদের একটা টেন্ডেন্সি এমন হয়েছিল, খামারিদেরকে রেট কম বলবে। আচ্ছা। যে আজকে রেট দিছে 20 টাকা, প্রকৃত রেট 25 টাকা, খামারিকে বলবে রেট 20 টাকা দিছে, গোপন করবে প্রকৃত রেট। আবার সে যখন বেচবে মুরগিটা অন্য পাইকারের কাছে, তখন 30 টাকা, ওদেরকে বলবে কোম্পানি আজকে 30 টাকা দিচ্ছে। কিন্তু আমি যখন এই সেক্টরে আসলাম, এই জগতে আসলাম, তখন আমি যেই রেট পাই কোম্পানির কাছে, আমি সেই রেটেই বলি। আমি বলি যে আজকে কোম্পানির রেট দিছে, আমি 2 টাকা বেশি ধরবো। এবং আমার কাছে তাদের একটা আস্থা তৈরি হয়ে গেল। এবং কোম্পানির রেটটা ওপেন হবে, এটা আগে কেউ ওপেন করতো না, সেটা আমার মাধ্যমে ওপেন হলো। আচ্ছা। এবং এই যারা মুরগির পাইকার, এত অর্ধশিক্ষিত অথবা অশিক্ষিত নিরক্ষর লোকজন, এবং তাদের সঙ্গে ডিল করা, তাদের মধ্যে একটা আস্থা তৈরি হলো। বিকাল 3টায় মুরগির রেট হয়, 3টার পর থেকে মুরগি নেওয়ার জন্য ফোন 5টা পর্যন্ত কয়েকশো ফোন আসবে, এরকম একটা অবস্থা। এবং পুরো সিস্টেমটা আমি ডিল করতাম। খামার তো খামারের মতো তখন চলতেছে। এইভাবে মূলত আমাদের পোলট্রি সেক্টরটা আমরা একটা সুন্দর একটা সিস্টেমের মধ্যে, আমাদের মুরগিতে যদি লসও হয়, আমরা এইদিকে ওই যে বলে না দালালের মূল্য বেশি এই সেক্টরগুলোতে, আমরা মাসে দেখা যাচ্ছে কোম্পানির মুরগি সেল দিয়ে আমরা ওইখানে একটা বড় প্রফিট নিয়ে আসতাম। এদিকে মুরগি যদি লসও হয়, আমাদের ওইদিকে লাভ হয়। তারপরে হলো আমরা বাচ্চা সেল করি, ফিড সেল করি, মেডিসিন সেল করি, একটা মুরগি রিলেটেড যত সবগুলো। তারপরে চিন্তা করলাম যে পোলট্রি সেক্টর তো একটু ভালনারেবল অবস্থা, এবং যারা বিশেষজ্ঞ তারা তো বলতেছে যে এক জায়গায় বিনিয়োগ রাখা যাবে না। তখন আমরা চিন্তা করলাম যে না, আমরা তাহলে সেক্টর ওয়াইজ ভাগ করব। তখন আমরা গরু শুরু করলাম। আচ্ছা, মানে এবার ব্যবসার একটু নতুন ডানা মেলতে শুরু করলাম। এবং গরুতে আমরা গরুটা কিন্তু শুরু থেকে করতেছিলাম অল্প স্বল্প, খুব যে মনোযোগ দিয়ে করছি তা না। আমরা সামনে প্ল্যান করতেছি মনোযোগ দিয়ে গরু করব। এখন
13-14টা গরু আছে। হুম। আমরা আগামী 1 বছরের মধ্যে 100 গরু করার প্ল্যান করতেছি। মানে এটা হলো আগামী 1 বছর বলতে 2026 27 অর্থ বছর। 27, হ্যাঁ। এরপরে গরু শুরু হলো। পরে আমরা চিন্তা করলাম আমরা মাছ করি। তখন আমরা পুকুর নিলাম 5টা। আপনার যে গরু করলেন, এই যে এখন 13-14টা গরু আছে, এগুলো কি করেন আসলে? গরুর দুধ বিক্রি করেন? দুধও করি, আবার ঈদের সময় কোরবানির জন্য, কোরবানির সময় বিক্রি করেন? ইয়ার জন্য মাংসের গরু করি। হ্যাঁ, হ্যাঁ। দুধ সবসময় এখন হয়। আচ্ছা। 4টা গাভী আছে। তো মাছে শুরু করলাম। মাছে আমরা পুকুর নিলাম 4-5টা পাশেই, খামারের পাশেই, লিজ এবং দিলেন? লিজ নিলাম। ওকে। এবং মাছ পুকুর আমরা 3 বছর করছি, 3 বছর করতেছি আর কি। হুম, হুম, হুম। তাতে পুকুরে যে মাছ করছি, যেই পুকুর নিয়েছি বড় পুকুর ওই এলাকার, হ্যাঁ, হ্যাঁ। লোকে বলে আর কি যে পুকুরের জিন্দিগিতে ওই পরিমাণ মাছ করেনি, এত মাছ হয়নি? এত মাছ হয়নি। যে পরিমাণ মাছ করছি, বলতেছে যে উপজেলার মধ্যে বড় মৎস্য খামারি এখন আপনি। এলাকার বড় বড় পুকুর লিজ দেয়, হুম। আমাকে এসে খবর দেয়, এই আপনি পুকুর নেন, ওইটা আপনি ছাড়া কেউ পারবে না। হ্যাঁ, হ্যাঁ। একটা পুকুরে 50 থেকে 60 গাড়ি মাছ আমরা লোড দিছি। 60 গাড়ি বলতে 60 ট্রাক? ট্রাক, ছোট ট্রাক My বলে। God! হ্যাঁ, তো এটা মানুষ অবাক হয়েছে, এত গাড়ি মাছ, এত মাছ কোত্থেকে আসে। কি মাছ এগুলো? এগুলো বিভিন্ন পাঙ্গাস কখনো করি, কখনো তেলাপিয়া করি, মিক্সার করি। হুম, হুম, হুম। মিক্সার বেশিটা হয়েছে। এবং পুকুর মানে এটা একটা আলোচনা হয়েছিল যে ওই পুকুরে, ওর পুকুরের জিন্দিগিতে এত ওই মাছ মাছ করিনি। হ্যাঁ, এই পরিমাণ একটা ব্যাপার সেবা আপনার আসছে। কি মানে মৎস্য চাষের উপর কোনো পড়াশোনা ছিল বা কোনো? না, আমার কোনোটাতেই পড়াশোনা ছিল না। আমার একটা জিনিস, আমি যে আগেই বললাম, আমি যেটা করতাম মনোযোগ দিয়ে, ইনোসেন্টলি আমি কাজটা করতাম। আমি এখনো মনে করি, আমি যে কোনো ব্যবসা যদি আমি ধরি, হুম, হুম। আমি আগামী 6 মাস 1 বছর অন্য কোনো দিকে মনোযোগ দেব না, ওই ব্যবসাই করবো, আমি ওই ব্যবসায় আমি সফল হবই। এটা দরকার। এটা আমার একেবারে সিরিয়াস Concentration. কনসার্ন হুম। থাকে আমার। হ্যাঁ, এবং আমি খুব আনন্দ পাই। আমি অনেক কিছুতে, যেমন চাকরির জন্য পড়াশোনা করছি, হুম। আমি কিন্তু আনন্দ পাইছি বলে আমি বলতে পারবো না, আচ্ছা। কিন্তু আমি এখানে আনন্দ পাই। গ্রেট। তো তো এই জিনিসটা দরকার মানুষের বেঁচে থাকার জন্য। আসলে যে কোনো কাজ, যে কোনো প্রফেশন, মানুষের আনন্দ নিয়ে যদি সেই কাজটি করতে পারে, কাজটি সাকসেসফুলি করা যায় এবং মানুষও অনেক হ্যাপি থাকে। জি, এবং আমি হ্যাপি। আমি হ্যাপি। তো মৎস্য চাষ শুরু করলেন তাহলে? হ্যাঁ, মৎস্য চাষ শুরু করলাম। তারপরে হলো আমাদের এর মধ্যে প্রজেক্ট কিন্তু আমাদের বাড়তেছিল। ব্রয়লার আমাদের প্রায় এখন পর্যন্ত 6000-এর মতো প্রোডাকশন মাসে হয়। মানে এখন এভরি মান্থ আপনারা 6000 ব্রয়লার মুরগি প্রোডাকশন হচ্ছে আপনাদের? হ্যাঁ, মাংস রেডি হয় আর কি। তারপরে সোনালী এরকম 5-6 হাজার হয়। তারপরে আমরা জায়গা বৃদ্ধি করা শুরু করলাম, নতুন করে কিছু জায়গা নিলাম, নিয়ে আমরা ওই একটা শেড করলাম, ওখানে হলো লেয়ার শুরু করছি। লেয়ার আমাদের এখন 8 মাস প্রোডাকশন চলতেছে। আচ্ছা। আরও 1 বছর পাবো 2000 মুরগি ওখানে। ওটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি আমরা এই সেক্টরগুলোতে আমরা আমাদের বিনিয়োগগুলো মুরগি, গরু, মাছ, হ্যাঁ, এই মুরগি তিনটা সেক্টর। তারপরে আবার ভেড়া শুরু করছি, ভেড়া গারল। আচ্ছা। তো ভেড়া গারল আমরা গত বছর কিনছিলাম হ্যাঁ 25টার মতো, এখন বাচ্চা টাচ্চা হয়ে 40 পার হয়ে গেছে। আচ্ছা। আমাদের তো ওই পুরো এরিয়াটা ঘেরা দেওয়া আছে নেট দিয়ে, সেই এলাকায় ঘেরা এরিয়ার মধ্যে ছাগল বিচরণ করতেছে ভেড়া। তো এই আর কি, আরো জায়গা যখন বাড়বে তখন এগুলার পরিধিও বাড়বে। এখন আপনাদের আইটেম তাহলে এই 4টা, সবগুলো হচ্ছে পশু বা প্রাণী, অ্যানিমেল লাইভস্টক, অ্যানিমেল। হ্যাঁ, তো এই কাজগুলো এখন টোটাল আপনার এভরি মান্থ 5 থেকে 6000 হচ্ছে ব্রয়লার এবং সোনালী প্রোডাকশন দিচ্ছেন। গরু আছে 13-14টা বললেন, প্রায় 40টার মতো হচ্ছে ভেড়া আছে, এবং পুকুর অনেকগুলো নেওয়া আছে, যেখানে তেলাপিয়া বা পাঙাশ যখন যেটা আসলে মৌসুম চলে সেই অনুযায়ী চাষ করছেন। লেয়ার আছে। তো এখন এতগুলো কাজ করতে গিয়ে আরেকটা জিনিস হলো, আমাদের মূল বিনিয়োগ যেটা, সেটা হলো ওই যে দোকান কেন্দ্রিক, দোকান যেটা আমাদের প্রথমে দিলাম, ওখানে আমরা ব্যক্তি পর্যায়ে যারা খামারি, ওই যে 500-1000 করে যাদের বাড়িতে শেড আছে, বাড়ির আঙ্গিনায় আছে, তাদেরকে আমরা ফিড দেই, বাচ্চা দেই, মেডিসিন দেই। ওইখানে আবার আমাদের পরিধিটা আরো বড়। ওখানে প্রায় আমাদের ব্রয়লার সোনালী 20,000 প্লাস প্রত্যেক মাসে দেওয়া হয় বাচ্চা,
প্রত্যেক মাসে এটা বিক্রি নিচ্ছে। করা হয়। ও ওইখানে আমাদের মোটা বিনিয়োগ প্রায় ওই ওটা বেশিরভাগ বাকিতে দেওয়া হয়। হ্যাঁ 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 তো সেখানে আমাদের কন্ট্রাক্ট ফার্মিং হওয়ার কারণে আমরা কিন্তু কখনোই ফল করিনি, আমরা ক্রাইসিসে পড়ি নাই, অন্যরা যেরকম ক্রাইসিসে পড়ছে। বললাম তো আমার সাবেক ডিলার আমার কাছে খামার। খামারে হয়েছে। তো এগুলো কিছুটা কৌশল, কিছুটা নির্লোভ থাকা। হ্যাঁ 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 একটু বেশি সুবিধা একটা খামারিকে দিলে হয়তো আমার এই ক্লায়েন্ট আপনার হাতেই থাকলো। হ্যাঁ থাকলো, কিন্তু আমি দেখতেছি যে না, ও তো আমার লস করবে, তখন আমি ওকে আর রাখতেছি না বা ওকে আমি সুবিধা আর দিচ্ছি না। টাকা জমা, কিছু লস করে ফেলছে, কিছু টাকা জমা দিলে আমি দেবো, নাহলে তার সঙ্গে কন্টিনিউ করবো না। এই জিনিসগুলোতে আমার কিছুটা প্লাস পয়েন্ট হয়েছে বা সুবিধা আমি পাইছি, যার কারণে আমরা ক্রাইসিসে পড়িনি। এবং আমাদের বড় একটা বিনিয়োগ ওই সেক্টরটাতেই আছে। তো ওই সেক্টরে আমরা আর বাড়াবো না, কারণ ওখানে আমি দেখছি যে ব্যবসা যখন কম্পিটিশনে যায় তখনই ফলস বিনিয়োগ হয়ে যায়। যার কারণে ওই খামারিদেরকে বিনিয়োগ যেটা দেই আমরা, এটা আমরা আর বৃদ্ধি করব না, আমরা ওই পরিমাণে রাখবো। একেবারে দেখে শুনে যারা সলিড খামারি, যাদের যে বিনিয়োগ ফেরত মানে আমি তাকে যে বিনিয়োগ করলাম তার ওই ফেরত দেওয়ার যে চেতনা বা পরকালীন চেতনা, এই টাইপের যাদের আছে তাদেরকেই, যেটা ইসলামী ব্যাংকের যেটা যে আমরা ভালো সৎপত্রেই বিনিয়োগ করি, যার কারণে আমাদের লস হয় না বা ঋণ হয় না, খেলাফি হয় না। সেটা আমি এখানে কিছুটা অ্যাপ্লাই করি, যার কারণে আলহামদুলিল্লাহ ওই সেক্টরেও একটা অবস্থান ধরে। কিন্তু মনে হয় আপনি এই যে এতগুলো কাজ করছেন, এত আইটেম 5-6 হাজার করে আপনি যেটা বললেন, এখানে আপনার প্রথম দিকে সর্বপ্রথম 90,000 টাকা আপনি ইনভেস্ট করেছেন। এরপরে আপনার কিছু বন্ধু বান্ধব, আপনি যেটা বললেন যে 30,000 বা 60,000 টাকা করে তারা ইনভেস্ট করেছে। টোটাল এখানে আপনাদের ইনভেস্টমেন্ট কত ছিল? আমাদের মালিক পক্ষ যারা, আমরা তো 2টা স্তরে বিনিয়োগ শুরু করছিলাম। আচ্ছা, 22 সাল থেকে 21-এর শেষে আমরা যারা নিজেরা বিনিয়োগ করছি, আমাদের সব মিলে 50 লক্ষর মতো বিনিয়োগ এখন পর্যন্ত আছে। এখন পর্যন্ত 50 লক্ষ টাকা বিনিয়োগ আমরা করছি। আপনারা করেছেন, যারা আপনারা ডাইরেক্টর বা পরিচালনা পর্ষদে আছেন। আর আমরা ওই সময় একটা, যদিও আইডিয়াটা আমারই ছিল, যে আমরা আমাদের ব্যবসা বাড়াইতে হবে, তো কিভাবে বাড়ানো যায়। তখন আমরা 22 সালেই আমরা আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডের জন্য, হিসাব কিতাবের জন্য আমরা একটা অ্যাপস ভাড়া নিলাম, যেখানে আমাদের দৈনন্দিন বেচা কেনা অ্যাপসে, এখন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে অ্যাপস থাকে, এই অ্যাপসে আমরা ভাড়া নিলাম। আচ্ছা, নেওয়াতে দেখলাম যে একটা প্রোডাক্ট বিক্রির সাথে সাথে ওখানে প্রফিট দেখায়, কয় টাকা প্রফিট হলো, বেচা কেনা যেহেতু ওখানে এন্ট্রি হয়, সেক্ষেত্রে দিন শেষেও প্রফিট দেখায়, মাস শেষেও প্রফিট দেখায়। ওকে, তখন আমি চিন্তা করলাম যে আমরা যদি বিনিয়োগটা এইভাবেই নেই যে মাস শেষেই আমরা প্রফিট দিয়ে দিতে পারি, তাহলে তো আমরা খুব বিনিয়োগ পাওয়ার একটা ব্যাপার, অপরচুনিটি থাকে। মানে আপনার মাথায় এখন আসলো যে ডাইরেক্টরদের বাহিরেও একটা ম্যাসিভ ইনভেস্টমেন্ট কিভাবে নেওয়া যায়। হ্যাঁ। এবং 22 সালেই তখন আমি পরিচালনা পরিষদের সঙ্গে করে কথা বলে, যদিও 2-1 দ্বিমত করছিল, যে আমরা বিনিয়োগ নিব এবং মাস শেষেই আমরা প্রফিট দেবো। 30 তারিখ শেষ মাস, ওই দিনেই আমরা হিসাব কিতাব করে সমস্ত ডাটা এন্ট্রি দেওয়ার পরে আমাদের কর্মচারী বিল টিল সব এন্ট্রি করলে আমাদের একটা প্রফিট দেখাবে, টোটাল বিনিয়োগ এত, প্রফিট এত, ভাগযোগ করলে পার্সেন্টেজ বের হয়ে যাবে। আচ্ছা। এবং তখন আমরা আরও কিছু কৌশল নেওয়ার কারণে 22 সালের শুরু থেকেই আমরা বিনিয়োগ পাওয়া শুরু করি, এবং আমরা তখন তো মাত্র গ্রো করতেছি, প্রফিটও প্রচুর আসতো। এখন তো সেক্টর বড় হওয়ার কারণে হয়তো কিছুটা ম্যানেজমেন্টও হয়, ওটা তখন সিস্টেম লস, প্রফিটও ভালো আসতো। এবং তখন আমাদের কোনো বাইন্ডিং ছিল না, আমরা যে ওই যে একটা বিষয় ছিল যে আমরা সবাইকে একটা মিনিমাম প্রফিট দিবই, যেহেতু আমাদের মাল্টি সেক্টর, লস হয়তো ব্রয়লারে হয়েছে, সোনালিতে হবে না। ব্রয়লারে নর্মালি ব্রয়লারেই হয়, অন্যগুলোতে হয় না, লস ওইভাবে হয় না। তাতে দেখা গেল লস হলেও কত হবে, তো যদি
লসও হয়, হুম, আমরা একটা রিস্ক ম্যানেজমেন্ট খাত ক্রিয়েট করলাম। আচ্ছা, যে এখানে আমরা প্রথম আমাদের ছিল 3,000 টাকার বেশি যদি প্রফিট হয় 1 লাখের বিপরীতে, হ্যাঁ, তাহলে কর্তন করে রিস্ক ম্যানেজমেন্ট খাতে আমরা রেখে দিব। আর আচ্ছা, 1,000 টাকার নিচে যদি প্রফিট আসে, তাহলে ওই খাত থেকে তাকে আমরা 1,000 টাকা ফিল আপ করে দিব। আচ্ছা, তাতে দেখা গেল বছরে 12 মাসের মধ্যে 4-5 মাস এরকম হয় যে 1,000 টাকা নিচে আসে প্রফিট, হুম, তখন আমরা 1,000 টাকা দিয়ে দিই। এবং উপরে আমরা 3400 টাকাও প্রফিট আসছে 1 লাখের বিপরীতে আচ্ছা, 1 মাসে। 1 মাসে। তখন ওইখানে 3,000 পর্যন্ত আমরা দিছি। এটা একটা হিউজ নাম্বার কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। 1 লাখে 3,000 টাকা আপনি দিয়েছেন। এটা অন্য কোথাও সম্ভব কিনা আমি জানি না। যারা আসলে ব্যাংকে টাকা রাখে অথবা সঞ্চয়পত্র কেনে কিংবা অন্য কোনো সেক্টরে আমি আসলে আই ডোন্ট নো যে 1 লাখ টাকায় 3,000 টাকা পর্যন্ত রিটার্ন আসা। এটা আপনারা দিয়েছেন already? দিয়েছি, হ্যাঁ। এবং দিচ্ছেন এখনো প্রতিনিয়ত। এখন আমাদের ওই ইয়াটা একটু কমাইছি, আমরা হাইয়েস্ট রেঞ্জটা কমাইছি। আমরা 3,000 টাকা থেকে ওটা 2,000-এ নিয়ে আসছি। আচ্ছা, এটা একটা ফ্যান্টাস্টিক। আপনারা মানে সুনির্দিষ্ট কোনো অ্যামাউন্ট দিচ্ছেন না না আসলে। না না না, আমাদের ওঠানামা করে। ধরেন যে মাস শেষে আমাদের হ্যাঁ, হ্যাঁ। ধরেন যে আমাদের টোটাল 5 লক্ষ টাকা প্রফিট হলো, আমাদের টোটাল বিনিয়োগ হলো 1.5 কোটি। হ্যাঁ। 1.5 কোটি 5 লক্ষ টাকা প্রফিট ভাগযোগ করলে একটা পার্সেন্টেজ বের হয়। ও। আমাদের ওখানে সব খরচ আগে এন্ট্রি দিয়ে দিই এবং আমরা। এখানে অ্যামাউন্টটা ফিক্সড করলে আসলে সুদের প্রশ্নটা চলে আসে। হ্যাঁ, না এখানে আমাদের নিরেট একটা বিজনেস, এখানে কোনো অপশন নেই। একটা অপশন আপনি তুলতে পারেন যে রিস্ক ম্যানেজমেন্ট খাত থেকে আবার ফিল আপ করে দিচ্ছেন কেন, হ্যাঁ, এটা একটা। যদি কেউ বলে যে না আমি ফিল আপ নেবো না, আমার যেটা কয় টাকায় হয় তয় টাকায় আমরা নেব, হ্যাঁ। সেটাও আমরা অপশন থাকবে। হুম। কিন্তু আমরা মানে ক্লায়েন্ট বা ইনভেস্টরের মানে খুশির জন্য এটা আমরা করি, না, কারণ এটা হতে পারে। আপনি এটা যেহেতু আলাদা হ্যাঁ। খাতই ক্রিয়েট করেছেন। ক্রিয়েট করছি, হ্যাঁ হ্যাঁ, 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 এটা বেশি ইয়ার ব্যাপার না। তো এইভাবে আমাদের 21 সাল থেকে 22 সাল থেকে হ্যাঁ। আমরা প্রফিট বেস বিনিয়োগ কিন্তু আস্তে আস্তে পাওয়া শুরু করলাম। আমি সেদিন হিসাব করতেছিলাম, প্রায় এই খাতে আমরা এই পর্যন্ত 1.5 কোটি টাকার মতো বিনিয়োগ করেছি। 1.5 কোটি টাকা। হ্যাঁ, এবং এটা আবার আপ ডাউন হয়েছে, কেউ ফেরত নিছে, কেউ দিছে। তবে আমরা বড় ক্রাইসিসে কখনো পড়িনি, কারণ হলো যারা রাখে একবার টাকা ফেরত নেওয়ার সংখ্যা খুবই কম, খুবই কম। এবং যারা টাকা রাখছে, এই যে আপনি 1.5 কোটি টাকা বিনিয়োগ পেয়েছেন, প্রত্যেককেই কি মাসে মাসেই তার প্রফিটটা দিয়েছেন? হ্যাঁ, পরের মাসে আমরা 30 তারিখ হিসাব ক্লোজ হয়ে যায়। হ্যাঁ। এটা আবার আমাদের অফিসিয়াল কাজকর্মগুলো এখনো আমি নিজেই করি সব। আচ্ছা। ওইরকম অফিসিয়াল ম্যানেজার রাখছি, দোকান সেলটেল, দোকানের যেগুলো প্রোডাক্টগুলো সেলটেল হিসাবটা এখন আমি নিজেই করতেছি। সামনে হয়তো অ্যাকাউন্টস নিয়োগ দিব আমরা, আরও পরিধি বাড়লে। তো দেখা যাচ্ছে 4-5 দিন আরও হিসাবটা গোছাইতে লেগে যায়। 8 থেকে 10 তারিখে আমাদের এগ্রিমেন্টে থাকে, 8 থেকে 10 তারিখের মধ্যে প্রফিট আমরা বিতরণ করে দিয়ে দিই। কেউ মোবাইলে নিয়ে নেয়, কেউ অ্যাকাউন্টসে নিয়ে নেয়, আমরা সাথে সাথে দিয়ে দিই। আচ্ছা, আমি এই ব্যাপারটা আরেকটু একটু শুরু থেকে আসলে জানতে চাই। ধরেন আপনি তো বিনিয়োগ 1.5 কোটি টাকা নিয়েছেন, বাট আজকে এই মুহূর্তে আমি আপনার এই বিজনেসে আমি ইনভেস্ট করতে চাই, বিনিয়োগ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আপনাকে আমি 5 লাখ টাকা আপনাকে বিনিয়োগ করব, কি করতে হবে মাসের আমাকে? শুরুতে আপনার হলো আমার সঙ্গে যোগাযোগ হলে হুম, হুম। আপনি আমাদের প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বারে টাকা দিয়ে দিবেন। সেক্ষেত্রে আমরা একটা এগ্রিমেন্ট দিব, স্টামে 300 টাকার স্টামে এগ্রিমেন্ট। এটা আমার সিকিউরিটি 5 লাখ টাকা। হ্যাঁ, সিকিউরিটি প্লাস আপনি আমরা চেকও সরবরাহ করতেছি, চেক অ্যামাউন্ট উল্লেখ সহ প্রতিষ্ঠানের নামে চেক আছে, এই চেক আমরা দিয়ে দিচ্ছি, প্লাস হলো এগ্রিমেন্ট করে দিচ্ছি। ওখানে শর্ত থাকবে কিভাবে প্রফিটটা আসবে, হিসাব করা হবে, ওটাও উল্লেখ করা আছে। ওকে। এবং হলো ওটা এগ্রিমেন্টটা আমি নিজেই স্বাক্ষর করতেছি প্রতিষ্ঠানের পক্ষ থেকে। ওটা একটা কর্জনামা চুক্তির পত্র আর কি। আচ্ছা। আর ওখানে উল্লেখ থাকে আপনার অ্যামাউন্ট অল্প হলে 5 লাখ টাকার নিচে হলে 7 দিনের আগে নোটিশ দিলে টাকা রিটার্ন পাবেন, আপনি 7 দিনে আমার টাকা রিটার্নও দেবেন? রিটার্নে দিব। আর যদি বেশি হয় অ্যামাউন্ট, সেক্ষেত্রে অ্যাটলিস্ট 15 দিন সময় দিতে হয়। 5 লাখের বেশি হলে? 5 লাখের বেশি। তাহলে আমার টাকার সিকিউরিটি হচ্ছে আপনি ফার্স্ট অফ অল হচ্ছে চেক দিবেন, এবং আরেকটা হচ্ছে একটা এগ্রিমেন্ট হবে Agreement 300 টাকার স্ট্যাম্পে। স্টাম্প আচ্ছা। ওখানে উল্লেখ থাকবে যে যদি আমি অস্বীকৃতি জানি, সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগটা বিনিয়োগকারী থাকছে। থাকছে। এবং এক্ষেত্রে আপনি তাকে
মুনাফা দিচ্ছেন হচ্ছে সর্বনিম্ন 1,000 টাকা, সর্বোচ্চ 2,000 টাকা, 2000 যেটা এর মধ্যে মাসের ওঠানামা 20 তারিখে আপনি দিয়ে দিচ্ছেন। 1.5 কোটি টাকা যারা ইনভেস্ট করেছে তাদের প্রত্যেককে আপনি এভাবে দিয়ে আসছেন দিয়ে প্রতি মাসে। আসছি। হ্যাঁ। হিউজ। আপনার এখন পর্যন্ত সর্বোচ্চ অ্যামাউন্ট বিনিয়োগ পেয়েছেন কত? আমরা 13 পাইছি একজনের, 13 13 লক্ষ 13 টাকা একজন ইনভেস্ট করেছে। আচ্ছা, আর সর্বনিম্ন কত টাকা ইনভেস্ট করার সুযোগ আছে এখানে? ওই ইয়াতে হলো 1 লাখ সর্বনিম্ন। আর আমরা গরুতে আলাদা করে বিনিয়োগ নিচ্ছি। গরুতে আমরা 6 মাস মেয়াদি, এটা 6 মাস শেষেই হিসাব কিতাব হবে। হ্যাঁ, জানুয়ারি টু জুন আর জুলাই টু ডিসেম্বর, আচ্ছা। এইভাবে হিসাব হবে। এবং ওখানে 50,000 টাকা সর্বনিম্ন বিনিয়োগ। আমরা গরু সামনে বেশি ফোকাস দিচ্ছি। আমরা গরু আগামী 1 বছরের মধ্যেই আমরা মোটামুটি 100-র মতো করতে চাই। সেক্ষেত্রে এরকম বাইরের বিনিয়োগও নিতে চাই, বা খামার বাড়ির নিজস্ব বিনিয়োগ দিয়েও সেটা আমরা ফিল আপ করবো। সেক্ষেত্রে 50,000 টাকা বিনিয়োগ নিচ্ছেন এবং এখানে কোনো মাসিক প্রফিট কিন্তু পাবে না। হ্যাঁ, না 6 মাস পরে সে একটা প্রফিট পাবে। হ্যাঁ। এটা কত? 1,000 টাকা, 2,000 টাকা? না, ওটা ফিক্স নেই। ওটা প্রফিটের 60% বিনিয়োগকারী নেবে। আমরা গত সেশন যেটা ছিল 25 জুন টু জুলাই, জুলাই টু ডিসেম্বর, ওকে। ওখানে আমরা 1,600 টাকা করে মনে হয়, মানে 3,000 টাকা দিয়েছিলাম আমরা 50,000 টাকার বিপরীতে, তার মানে 1,06,000 টাকা দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, 6 মাসে 1,06,000 টাকা 6,000 পেয়েছে। না 50,000, 1 লাখ, হ্যাঁ 50,000, 6,000 টাকা, 6,000 টাকা 1 লাখে পেয়েছে, 1 লাখ। 1 লাখের এগেইনস্টে। আর গরু বাহিরে আপনি অন্যান্য যে আইটেমগুলো বা যে প্রজেক্টগুলো আছে সেখানে আপনি প্রতি মাসেই হচ্ছে হ্যাঁ সেটা তাকে এক জায়গায় সমন্বয় করা। সমন্বয় করে সেখানে প্রতি মাসে মাসে দিচ্ছেন। এটা একটা গ্রেট। এবং আমি মনে করি যে যারা আসলে কোথায় ইনভেস্ট করবে, হ্যাঁ, বিশ্বস্ত কোনো জায়গা, শুধু বিশ্বস্ত না, আমি একই সাথে এখানে 2টা জিনিস কাজ করে, বিশ্বস্ত এবং সেই সাথে দক্ষতা। মানে আমাকে খুব বিশ্বাস করেন আপনি, কিন্তু আমি কোনো কাজ পারি না। বা আমি টাকা দিয়ে কি করবো? আমাকে যদি আপনি 1,000 কোটি টাকা দিয়ে দেন, এই টাকা তো আসলে আমার মানে বোঝা হয়ে যাবে। বোঝা হয়ে যাবে টাকা কোথায় রাখবো। তো সেই জায়গায় আপনি টাকাগুলো ব্যবহার করার যেমন অনেকগুলো খাত তৈরি করেছেন, আবার একই সাথে আপনি বিশ্বস্ততার সাথে কাজগুলো করছেন। আমি আসলে এমনটা শুনি নাই যে মাসে মাসে প্রফিট দেয় কোনো প্রতিষ্ঠান, আপনি সেই জায়গায় প্রতি মাসেই প্রফিট দিচ্ছেন। এমন এক্সাম্পল তো তাহলে আপনার 1.5 কোটি টাকার এগেনস্টে অনেকগুলোই আছে। অনেকগুলোই আছে। আমরা আপনার হলো সামনে যেটা সেই হিসাবে আমরা বিনিয়োগ নিচ্ছি। এবং আমরা বিনিয়োগকে প্রফিট বিতরণের ক্ষেত্রে আমরা বিশ্বস্ততা ধরে রাখার চেষ্টা করছি। হ্যাঁ। এবং আল্লাহর রহমে কেউ ক্লেম করতে পারবে না। এবং আমি কেউ একটা ফ্যাক্টর। এবং এতদিন যে বিনিয়োগগুলো আমরা আসছে, আমরা প্রায় এই টাইম পর্যন্ত আমি সেদিন হিসাব করলাম প্রায় প্রফিট বিতরণ করছি আমরা 26 লক্ষর মতো, 26 লক্ষ বা 27 লক্ষর মতো, এই প্রত্যেক মাসে যে প্রফিটটা বিনিয়োগ করি এই এখন পর্যন্ত বিতরণ গত করি। 3 বছরের, হ্যাঁ, 3-3.5 বছরের হ্যাঁ। 26 লক্ষ টাকা প্রফিট প্রফিট বিতরণ করেছে। হ্যাঁ, এই যে প্রতি মাসে যেটা দিয়ে থাকেন, প্রতি মাসে হিউজ নাম্বার। হ্যাঁ, এটাতে দেখা যাচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানের ওভারঅল প্রফিট যেটা এখন অবস্থান করছে প্রায় কাছাকাছি একই, বিতরণও সেম বাইরে দেওয়া হয়েছে। ও আচ্ছা 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 আচ্ছা, আপনার এই প্রজেক্টটা যারা বিনিয়োগ করবে তারা যদি কেউ সরাসরি দেখতে যেতে চায় বা দেখার সুযোগ আছে কিনা? ওয়েলকাম। অনেকেই ঢাকা থেকে গেছে। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের এখানে পরিচালনা পরিষদে যারা আছে হ্যাঁ, অধিকাংশই ঢাকার মানুষ। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, হ্যাঁ, কোনো না কোনোভাবেই আমার বন্ধু অথবা বন্ধুর বন্ধু হ্যাঁ, অথবা আমার রুমমেট ছিল হ্যাঁ। অথবা আমার ডিপার্টমেন্ট মেট ছিল জি। অথবা হলমেট ছিল, কোনো না কোনোভাবেই যশোর ঝিনাইদার লোক ওখানে বিনিয়োগ করছে। আচ্ছা। এবং অনেকে গেছে সেখানে, হ্যাঁ, অনেকে যাইতে চায়। আমরা অবশ্যই এখনো রিসোর্ট টাইপের কোনো কিছু ডেভেলপ করতে পারিনি, হ্যাঁ। ছোটখাটো এটাও কি হলেও প্ল্যানিং আছে? প্ল্যানিং আছে। আমরা সামনে যে প্ল্যানটা আর কি, হ্যাঁ। আমাদের সেই প্ল্যানের মধ্যে এটাও একটা আছে যে অন্তত বিনিয়োগকারীরা যেন সেখানে গিয়ে একদিন বা দুদিন থাকতে পারে। সেটা এখনো থাকা যাবে, সেটা অত উন্নত পরিবেশ হবে না আর কি। এখন আপনার বাসা মেহমান হলো সবাই। না, খামারও থাকার জায়গা আছে। খামারে আমাদের কর্মচারীরা 24 ঘন্টা থাকে। তো আচ্ছা আমাদের 12 জনের মতো এখন কর্মচারী, আচ্ছা। তো তাদের থাকার ব্যবস্থা আছে। সেটা অত উন্নত হবে না আর কি, এই আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। রিসোর্ট টাইপের হবে না,
আচ্ছা, বিনিয়োগের যেটা আপনি বললেন যে সর্বনিম্ন 1 লক্ষ টাকা বিনিয়োগ করা যাবে, এটার কি কোনো টাইম ডিউরেশন আছে? কতদিনের জন্য বিনিয়োগ করতে হবে? না, ডিউরেশন নাই, আমরা 1 মাস পরেই সে রিটার্ন নিতে পারবে। 1 মাস দিলাম, 1 মাসে আমার হয়তো 1,000 টাকা মুনাফা পেলাম, হ্যাঁ, আমি পরের টাকা মাসে মনে হলো যে লাগতেছে। আমার টাকাটা দরকার, হ্যাঁ হ্যাঁ, নিতে আমি পারবে, 7 দিনের নোটিসেই নিতে পারবে। টাকাটা পেয়ে যাচ্ছি। এই লেনদেনটা কিভাবে, বিকাশ বা কিভাবে না, করছেন? এটা ব্যাংক অ্যাকাউন্ট থেকেই হচ্ছে। আমাদের কোম্পানির প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে প্রতিষ্ঠানের নামে, সেটা থেকে আমরা লেনদেন করতেছি। ও, এখানে কোনো রিস্ক আছে কিনা? কোনো বিনিয়োগকারীর বিনিয়োগ আসলে মানে গচ্ছা যাওয়া বা এমন কোনো রিস্ক আছে কিনা? এমনিতেই তো আপনার আমরা এই 4 বছরের যে অভিজ্ঞতা, হুম। লস তো হইবেই। হুম। আমাদের তো ওই যে এই জন্য বললাম মাল্টি সেক্টর হওয়ার কারণে হ্যাঁ। একটা সেক্টর হয়তো ব্রয়লার মুরগি এটাতে লস হয়েছে, না হয় সোনালিতে হয়েছে, হুম। লেয়ারে কোনো লস নেই, জি। গরুতে কোনো লস নেই। হুম। তো ওইভাবে লস তো হওয়ার অপশন দেখি না। ন্যাচারাল ডিজাস্টার একটা ব্যাপার স্যাপার থাকে, জি। কিন্তু আমাদের তো সেক্টর অনেকগুলা, হুম। আমাদের ওই রকম পুঁজি হারাই যাওয়ার মতো অবস্থা হওয়ার সুযোগ নেই। এই জন্য তো আচ্ছা। আমরা মাল্টি সেক্টরে গেছি, কারণ ওই ব্রয়লার পোলট্রি সেক্টরটা মানুষ ভয় পায়, হুম। এটা একটা ন্যাচারাল ডিজাস্টার হওয়ার একটা পসিবিলিটি থাকে জি। যে, কিন্তু আমরা তো এই জন্য সেক্টর ভাগ, এবং আমরা সামনে যে প্ল্যান করতেছি, আমরা গরু 100 করব, লেয়ার আমরা 5,000-এর মতো করব, হুম। ব্রয়লার আরও বাড়বে, হুম। এবং এই উৎপাদিত প্রোডাক্টগুলো আমরা ঢাকায় আমাদের আউটলেট করার একটা প্ল্যান করতেছি। ও, সেক্ষেত্রে আমাদের উৎপাদিত প্রোডাক্টগুলো আমরা ওখান থেকে আমাদের সোনালী ব্রয়লার এগুলোতে আমরা প্রসেসিং করে যে কোনো আউটলেটে এখন বিক্রি হয়, হ্যাঁ। সেটা আমাদের একটা আইটেম থাকতেছে। আচ্ছা। এবং আমাদের তো মাসে প্রচুর, আমরা মানে আপনার 50 থেকে 60 টন মুরগি আমরা মাসে সেল দিই, ব্রয়লার সোনালী 50 থেকে 60 টন। হ্যাঁ, তো এটা একটা হিউজ অ্যামাউন্ট। এগুলো সব আপনি ওখানেই দিনাজপুরেই সেল স্থানীয় দিচ্ছেন? বাজারে সেল দিই, স্থানীয় এবং আমরা বাজারে। একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে ফেলছি। আচ্ছা। সহজেই এটা ফল করবে না, এটা একটা বিষয়। হুম। তো এই নেটওয়ার্কটা আমরা এখানেও তৈরি করতে চাচ্ছি, আচ্ছা। যার কারণে আমরা ওখানে প্রসেসিং মাংস আমরা ঢাকায় হয়তো, আমি মাঝখানে কিন্তু এই উদ্যোগটা নিয়েছিলাম যে আমরা এটা বড় কোনো সুপার শপে সাপ্লাই দিতে পারি। হ্যাঁ। যাই হোক, ওগুলা বাস্তবতা হলো গাড়ি লাগবে, হুম। বাস্তবতা হলো এখানে আমাদের নিজস্ব জায়গা লাগবে। হুম। তো এই আলোকে আমাদের যে প্রোডাক্টগুলো ওখানে উৎপাদন হবে, হ্যাঁ। মুরগি, হুম। ডিম, জি। দুধ, গরুর মাংস, হুম। এইগুলো আমরা ঢাকায় আমাদের নিজস্ব আউটলেটে আমরা সাপ্লাই দেওয়ার একটা তার plan। মানে ঢাকাতে এখন আউটলেট নেয়ার পরিকল্পনা আপনাদের আছে? আগামী 1 বছরের মধ্যে আমরা এটা সাকসেস করব। মুরগি বা গরু যে আইটেমগুলো আপনাদের আছে, সেই আইটেমগুলো আপনারা সরাসরি ঢাকাতে ঢাকায় নিয়ে আসবো, একদম ভোক্তা পর্যায়ে গ্রাহকদের কাছে পৌঁছে দেবেন। পৌঁছে দেবো। এবং সেক্ষেত্রে আমাদের ওইদিকে আরও কিছু রিলেটেড অর্গানিক ন্যাচারাল কিছু প্রোডাক্ট আছে, হুম। সিজন টাইমে লিচু, আম, আচ্ছা। তারপরে হলো সবজি, হ্যাঁ। তখন আমাদের আউটলেটে এই জিনিসগুলো আমরা সেল দেওয়ার একটা আমাদের সুযোগ এখন থাকবে। যেমন স্বপ্ন বা ওরা মিনা বাজার, ওরা আসলে এই কাঁচামাল বলি বা এই শাকসবজি, তরিতরকারি, মাছ মাংস বিক্রি করে, হুম। ওদের সাথে কি আপনারা কোনো চুক্তিতে যেতে পারেন যে গরু মাংস যতগুলো লাগবে আপনারা দেবেন? আমি চেষ্টা করছিলাম, ওদের শর্তগুলো বেশ কঠিন হয়, 1 মাস পুরো চালাতে হবে, যেটা আমাদের মতো ছোট বিনিয়োগকারীরা টাফ। আচ্ছা। 1 মাস পরে বিল দেবে, এইগুলো ব্যাপার স্যাপার আছে। আমি মুরগির প্রসেসিং আইটেমটা নিয়ে আমি চেষ্টা করছিলাম, আচ্ছা। তো এটাতে এরকম কিছু জটিলতা আছে। হ্যাঁ, এবং ওদেরকে ওরকম বড় কোনো কোম্পানি সাপ্লাই দেয়, আচ্ছা। যেমন এই বিজনেসগুলো কিন্তু সিপি কোম্পানি কিন্তু করে। আপনি দেখবেন প্রত্যেক মোড়ে মোড়ে সিপির আছে, এই যে মুরগির বিভিন্ন আইটেম ভেজে বিক্রি করে। হ্যাঁ। তার মানে সিপি ওই বড় বড় চেইন শপগুলোতে রেডি মাংস ওই সিপিও সাপ্লাই দেয়। সিপির মতো ইন্টারন্যাশনাল কোম্পানি, তারা অরিজিন থাইল্যান্ড থেকে আসছে, তারা এই বিজনেসগুলো করতেছে। আমরা কি বল চিন্তা করতেছি, ওরা অলরেডি শুরু করে দিছি। তো আমরা এই জন্য চিন্তা যে মানে একেবারে অর্গানিক বা ভালো মানের প্রোডাক্ট যদি কেউ করতে চায়, সেক্ষেত্রে আমাদের খামার বাড়ি ওরকম একটা বিশ্বস্ত জায়গা তৈরি করবে। আচ্ছা। আর সেই সুপার শপগুলো ওরা তো বিভিন্ন
জায়গা থেকে সংগ্রহ করে সেল দেয়, আর আমরা নিজস্ব প্রোডাক্ট উৎপাদন করে সেই প্রোডাক্ট আমরা ঢাকায় এনে সেল দেবো। সেক্ষেত্রে আমাদের একটা আস্থার জায়গা তৈরি হবে এবং মানুষ একটা ভালো প্রোডাক্ট পাবে, যেটা ওখানে অরিজিনালি ভালোভাবে উৎপাদন হচ্ছে, সেটা এখানে সেল হচ্ছে, মান নিয়ন্ত্রণ করা। এবং আমাদের ওখানে যে স্বল্প পরিসরে এখন দুধ বিক্রি করি, দুধ উৎপাদন হয়, মাসাল্লাহ এলাকায় একটা সুনাম আছে যে আমাদের বলে যে যদি খাঁটি দুধ পাইতে চাও তাহলে মনোহরের খামারে যাও। আচ্ছা আচ্ছা, এটার একটা ইয়ে আছে। হ্যাঁ, এবং যখন আপনাদের গরু 100 হয়ে যাবে তখন তো দুধের পরিমাণও বাড়বে, বেড়ে যাবে। এবং আমাদের এরকমও প্ল্যান আছে যে দুধ দিয়ে আমরা নিজস্ব কোনো ব্র্যান্ড তৈরি করবো, মিষ্টি বা এই টাইপের। আচ্ছা, নেক্সট প্ল্যানগুলো কি কি বলেন তো? আপনি যেমন বললেন যে গরু 100 করবেন, হ্যাঁ, আর কি কি প্ল্যান আছে আপনাদের? ঢাকা আপাতত আমরা 1 বছরের যেটা প্ল্যান আর কি, হ্যাঁ হ্যাঁ, আগামী 26 জুলাই থেকে 27 জুন পর্যন্ত এই 1 বছরের প্ল্যান হলো আমরা লেয়ার আমরা 5000 করব, গরু 100 করব, ব্রয়লার কিছু ব্রয়লারে আমরা ওই যে প্রসেসিং ইউনিট শুরু করব, আর এটার জন্য আমরা ঢাকায় আউটলেট করব এবং গাড়ি লাগবে আমাদের। এইগুলো হলো আমাদের প্ল্যান। এই জন্য আমাদের বিনিয়োগ লাগবে, এই জন্য আমাদের বিনিয়োগ একটা হলো প্রফিটের ভিত্তিতেও আমরা বিনিয়োগ নিব। হ্যাঁ, আমরা প্রতিষ্ঠানটাও বাড়ানোর চিন্তা করতেছি, এই জন্য আমরা পরিচালকও আরও কিছু নিব। আমরা অলরেডি আমাদের কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য আমাদের ফাইল রেডি আছে। এই যে আমাদের বিখ্যাত আইনজীবী আল মামুন রাসেল, তার চেম্বারে আমাদের ফাইল রেডি আছে। আমরা হয়তো জুলাইয়ের পরে পরে আমরা এটা কাজ সেরে ফেলবো। সেক্ষেত্রে আমরা কিছু পরিচালকও নেওয়ার প্ল্যান করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমাদের বিনিয়োগটাও বাড়বে। পরিচালক নিলে এক্ষেত্রে কেমন খরচ হতে পারে, বা এটার আসলে ব্যক্তিমূল্য কত টাকা ধরেছেন? এটা তো আমাদের যারা পুরাতন পরিচালক তাদের তো একটা বেস তৈরি হয়ে গেছে, দীর্ঘদিন তারা বিনিয়োগ নতুন যাদেরকে দিবেন কোনো সুবিধা পায়নি, কিন্তু এখন পর্যন্ত কোনো সুবিধা পরিচালকরা পায়নি। লাস্ট 2 ঈদে শুধু তাদেরকে ঈদ বোনাস দেওয়া হয়েছিল। আগের ঈদে বোধ হয় 5,000 টাকা, আর এই ঈদে 10,000 টাকা করে। আচ্ছা, আর এই কয়েকদিন আগে আমার পক্ষ থেকে সব পরিচালককে লিচু পাঠিয়েছিলাম 250 পিস করে। তাতে অবশ্য ওরা লিচু পেয়ে খুব খুশি হয়েছে। তো আমরা এটা আলোচনার মধ্যে সমাধান হবে। আমাদের তো একটা বিনিয়োগ আছেই, প্রফিট কিছু হয়েছে, এর মধ্যে আমরা 10-12 লাখ টাকার মতো একটা চাহিদা আমাদের আছে একজন পরিচালকের। সেক্ষেত্রে এটা আলোচনা, পরিচালকদের আপনার কোনো বিনিয়োগ দেন নাই, তার মানে তাদের যে বিনিয়োগের এগেইনস্টে যে মুনাফাটা হয়েছে সেটা আবার রিইনভেস্ট হয়েছে। ওকে, ইনভেস্ট হয়েছে। ওটা যখন আমরা শুরু করি তখনও কিন্তু এইভাবেই আমরা বলছিলাম যে এরকম করলে আমাদের প্রতিষ্ঠান বাড়বে। হ্যাঁ, না হলে কিন্তু ওই পরের মাস থেকে যদি আমরা প্রফিট নিতাম আমাদের প্রতিষ্ঠান এই পর্যন্ত আসতো না। এবং হিউজ নাম্বার আপনাদের টোটাল এই মুহূর্তে টোটাল বিনিয়োগ, বা আপনাদের যদি আমি বলি যে পুরো প্রতিষ্ঠানের আসলে ভ্যালুটা কত টাকা? আমাদের বিনিয়োগ এই পর্যন্ত আপনার 1,70,00,000 মতো। 1,70,00,000, হিউজ নাম্বার। এটা আপনি ঠিক বলেছেন যে যদি আসলে পরিচালকরাও আপনারা সেভাবেই ভাবতেন তাহলে হয়তো প্রতিষ্ঠানটা বড় হতো না। এখন তাহলে একজন ব্যক্তি চাইলে আপনাদের সাথে অ্যাজ এ ডিরেক্টর জয়েন করতে পারে, অথবা অ্যাজ এ ইনভেস্টর সে আসলে জয়েন করতে পারে। গুড। এবং আপনি অনেকগুলো পরিকল্পনার কথা বললেন যে 100টি গরু আপনি চান, 1000 লিটার দুধ প্রতিদিন যাতে আপনারা আসলে উৎপাদন করতে পারেন, সেটি আপনাদের পরিকল্পনা আছে। এবং প্রায় 300-র মতো ছাগল আপনারা চিন্তা ভাবনা করছেন, এবং সেই সাথে আপনাদের পরিকল্পনা হচ্ছে ঢাকায় আউটলেট করা। সেই আউটলেটগুলোতেই আপনারা এই প্রোডাক্টগুলো আসলে সরাসরি কাস্টমারকে যদি সেল দিতে পারেন তাহলে এখানে একটা কাস্টমারদের লাভ হবে। আসলে কোনো মধ্যস্বত্ব ভোগী ছাড়াই যখন কৃষক থেকে একেবারে খামার থেকে যখন একটা পণ্য কাস্টমারের হাতে আসবে, তখন কিন্তু কাস্টমার সুলভ মূল্যে এবং অনেকটা অর্গানিক বা একদম পিওর যে খাবারটা সেটা কিন্তু কাস্টমার পাচ্ছে। এটা গুড। আমি মনে করি যে এই ধরনের উদ্যোগগুলো আমাদের মানুষের
খাবারের চাহিদা পূরণে, মানুষের পুষ্টি পূরণে অনেক বেশি ভূমিকা রাখছে। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটি হলো যারা আসলে ইনভেস্ট কোথায় করবে খুঁজে পাচ্ছে না সঠিকভাবে, হ্যাঁ, তাদের জন্য কিন্তু আপনি চমৎকার একটি রাস্তা তৈরি করে দিয়েছেন যে তারা আসলে এখানে ইনভেস্ট করতে পারে এবং একই সাথে মানে খুব সহজেই মাত্র 1 মাসের ব্যবধানেই প্রতি মাসে মাসে তারা আসলে রিটার্নটাও পেয়ে যাচ্ছে। এটা একটা ফ্যান্টাস্টিক আইডিয়া বলবো আমি, এবং আপনি সেটা অলরেডি অ্যাপ্লাই করেছেন। আমি একটু মনোর হয়েই জানতে চাইবো যে আপনি এখন নতুন করে যদি বিনিয়োগ পান, এই কাজগুলো আপনি করবেন, কি পরিমাণ বিনিয়োগ হলে পরে আপনি আপনার যে পরিকল্পনা আগামী অর্থ বছর বলি বা 1 বছরের জন্য এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারবেন? আমাদের আগামী 1 বছরে আমরা 2 কোটির মতো হলে আমাদের এই কাজগুলো মোটামুটি আমরা সাকসেস করতে পারবো। এবং আপনি যেটা বললেন যে ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক বিপর্যয় যদি হয়, যদি আল্লাহ না করুক কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়েই যায়, সেক্ষেত্রে একজন বিনিয়োগকারীর আসলে তার সিকিউরিটিটা কোথায় থাকবে? না, সেক্ষেত্রে তো বিষয় হলো ওই যে আমরা তো সেক্টর অনেকগুলো সেক্টরে রয়ে গেছি, বিনিয়োগটা অনেকগুলো সেক্টরে। আমাদের ডিজাস্টার হলে শুধু অনলি পসিবিলিটি হলো ব্রয়লার পোলট্রি, আচ্ছা, এবং বা এটা ধরে নিলাম যে আপনার গরুতেও ডিজাস্টার হলো সাপোজ। না, কিন্তু- গরুতে এরকম ডিজাস্টার হয় না। না, এটা এক্সপিরিয়েন্স আমাদের আছে। আচ্ছা, গরু হতে হয় না, মাছে হয় না। মাছে হয় না, হয় মাছে হয়ে গেলো কারোর সঙ্গে যদি শত্রুতা করে, হ্যাঁ, আমরা মাঝে মাঝে এটা দেখি এটা কিন্তু যদি যে হয় সেটা হতে পারে, এটা হতে পারে, এটা না। তবে আমার যে বর্তমান অবস্থা ওরকম শত্রুতা তো হইতে সময় লাগে না, কিন্তু না, আমার কথা হলো যে সাপোজ হলো, হ্যাঁ। সেক্ষেত্রে ইনভেস্টর যারা হ্যাঁ। তাদের কোনো না, যারা মাসিক ভিত্তিতে বিনিয়োগ করবে হ্যাঁ, তাদের রিটার্ন তারা পাবে, মানে তাদের বিনিয়োগটা ফুল রিটার্ন পাবে। এটা কারণ তারা তো আসলে শুধু মাছে বা শুধু পোল্ট্রিতে ইনভেস্ট করে না, হ্যাঁ, হ্যাঁ। তারা তো পুরো প্রজেক্ট ইনভেস্ট করেছে। একটা জায়গায় লস হলেও আপনার অন্য জায়গাগুলোতে তারা আসলে হ্যাঁ, লস হলে এটা ফুল লায়াবিলিটিস নেবে পরিচালনা পরিষদ লায়াবিলিটিস নেবে। Right. আর যারা শর্ট টাইম বিনিয়োগ করে তারা লায়াবিলিটিস নেবে না, বা ওটা এগ্রিমেন্টে আমাদের ওইভাবে উল্লেখ করা। মনোহর ভাই, আপনার এই দীর্ঘ জার্নিটা শুরু হয়েছিল বেসিক্যালি পোলট্রি সেক্টরে, হ্যাঁ? আপনি ব্রয়লার মুরগি দিয়ে শুরু করেছিলেন এবং আস্তে আস্তে আপনি আপনার প্রজেক্টটি বড় করেছেন, অনেকগুলো আইটেম যুক্ত করেছেন। পোলট্রি সেক্টরে বারবার আপনি বলছিলেন যে পোলট্রি সেক্টরে কিছু আসলে রিস্ক থেকে যায়, বা ন্যাচারাল ডিজাস্টারের কথা যখন বলি তখন আপনি পোলট্রি সেক্টরের কথাই বলেন যে হ্যাঁ, এখানে আসলে রিস্কটা আছে। এই সেক্টরটা কি, মানে আমাকে একটু খোলাসা করে বলবেন যে এই সেক্টরে কেন রিস্ক বেশি, বা এই সেক্টরের ভবিষ্যৎটা কি আসলে? পোল্ট্রি সেক্টরটা প্রবলেম, মানে আপনার হলো আমাদের অর্থনৈতিক সেক্টরে কিন্তু সবচেয়ে বড় সেক্টর পোল্ট্রিটাই হবে। কারণ হলো আমাদের আমিষের চাহিদার একটা সিংহভাগ কিন্তু ব্রয়লার মুরগি Right. ফিল আপ করে। প্রতিনিয়ত আমরা হলো হাই সোসাইটি হয়তো এটা কম খায়, খায় না কেন, তারা তো রেস্টুরেন্টে গেলে যা খায় তাই তো ব্রয়লার খাচ্ছে, right. ওই যে গ্রিল করতেছে ওইটা তো ব্রয়লার মুরগি। হ্যাঁ, তো ব্রয়লারের কিন্তু ব্যাপক একটা চাহিদা, এবং বড় বড় কোম্পানি, থাইল্যান্ডের যে সিপি কোম্পানি, প্যারাগন কোম্পানি, এরা হাজার হাজার কোটি টাকার বিজনেস করতেছে এখানে। এখানে প্রবলেমটা হলো, একটা হলো ন্যাচারাল ডিজাস্টার, সেটা হলো রোগ বালাই। বার্ড ফ্লু একটা প্রবলেম। বার্ড ফ্লু আসলে আগে তো আমরা যখন শুনতাম গল্প যে বার্ড ফ্লু আসছে, পুরো খামার ভ্যানিশ হয়ে গেছে। তবে এটা একটু কমছে, এখন ভ্যাকসিনেশন আসছে, আসছে, অনেকটাই কমছে। এখানে প্রবলেমটা হলো খামারি যদি খুবই সচেতন হয় তাহলে বড় ধরনের প্রবলেমে পড়ার কথা না, অল্পর মধ্যে দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে প্রবলেম হলো আমাদের ওই যে উৎপাদন পর্যায় থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত মনিটরিং হয় না। আপনি উন্নত যে কোনো দেশে দেখেন, আমি যদ্দূর বুঝিছি এ পর্যন্ত, যে নিত্যপণ্য 20-25টা আইটেম সরকার নজরদারি করে উৎপাদন থেকে বিপণন পর্যন্ত, এবং 20-25টা আইটেম যদি লিস্ট করা হয়, ব্রয়লার মুরগি একটা আসবে, পোলট্রি আইটেমটা আসবে, Right. ডিম আসবে, ব্রয়লার মুরগি আসবে। এটা যদি আপনার উৎপাদনের বাচ্চার মূল্য, ফিডের মূল্য, মেডিসিন মূল্য, আবার উৎপাদন হওয়ার পরে বিক্রি মূল্য, এটা যদি সরকার নজরদারি করে তাহলে এটার ইয়াটা কমবে, মানে ভালনারেবল অবস্থা থেকে একটা স্থির অবস্থা আসতে পারবে। কিন্তু সেটা তো কে করবে, করার লোক নেই। তো
আবার আমার কাছে মনে হয়েছে আমার দেখা যতগুলা বিজনেস আছে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সহজ বিজনেস হলো এই বিজনেস, আচ্ছা। যদি আপনি মনোযোগ দিয়ে ভালো করে মন থেকে কাজটা করেন। ও, তো এটা একটা এই সেক্টরে সমস্যা। আর অনেক খামারি অনেক আমি যখন প্রথম যাই তখন তো নানাজন নানা কথা বলছি। এখন আমার সঙ্গে কথা বলার জন্য পরামর্শ নেওয়ার জন্য লোকজন আসে, অনেক ছেলেপেলে ইয়াং ছেলেপেলে এসে সহযোগিতা চায়, দেই, বাচ্চা দেই, ফিড দেই, কোনো মতনে ঘরটা উঠাইলেই দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। অনেকেই একটা করে ব্যাস করছে, লস খেয়ে পলা গেছে। ও, অনেকই, আমার এক টিচারের ছেলে আসছে, প্রাইমারি স্কুলের টিচার, দিলাম একটা ব্যাস করছে, 15-16 হাজার টাকা লস হয়েছে, চলে গেছে। আচ্ছা, এগুলা ক্রাইসিস আছে। এক্ষেত্রে আপনার পরামর্শ কি? মানে চলে যাওয়া যাবে না, লেগে থাকতে হবে? লেগে থাকতে হবে, আপনাকে মনে রাখতে হবে যে আগামী 3টা ব্যাচ আমি লস করব, 3টা ব্যাচ আমি লস করব, এই মন থেকে যদি কাজ করতে একটা পারে। ব্যাচে 1 মাস সময়, 1 মাস 35 দিন, আমি 3 থেকে 5 মাস যদি লস করিও, হুম, এরপরে আমার আসলে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। সুযোগ আছে। এবং সবচেয়ে সহজ, কম টাকায় এই বিজনেস, এমন একটা বিজনেস যেই প্রোডাক্টটা উৎপাদন হওয়ার পরে আপনি কারো কাছে ধর্ণা দেওয়া লাগবে না যে আমার মুরগিটা নিয়ে কেন, দাম যাই হোক বিক্রি হবে আপনার প্রোডাক্ট, ও, অসল কোনো জিনিস না। আচ্ছা আচ্ছা। যে আপনি যে কোনো ব্যবসা, মুদি দোকান দেন, বাকি খেয়ে শেষ করে দেবে। হ্যাঁ, মুদি দোকান দেন আপনি নিজের এলাকায়, বাকি খেয়ে শেষ করে দেবে। আপনি আপনার 3বার বিনিয়োগ ঢুকাইতে হবে, তারপরে নিয়ে আপনি নিজের সংসার চালাইতে পারবেন। মুদি ব্যবসার উদাহরণ দিলাম কারণ আমার পারিবারিক ব্যবসা মুদি, আমার ভাইরা এখনো ওই ব্যবসা করে। তো এই একটা সেক্টর, আপনি ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন এখানে, আপনার সৃষ্টিশীলতা দেখাতে পারবেন। আপনার কারো পা ধরতে হবে না, কারো ধরতে হবে না, আপনার প্রোডাক্ট বাড়িতে পচে মরবে না। আচ্ছা, এটা একটা আচ্ছা। সুবিধা। যদি এমন হয় ধরেন বিক্রি হলো না, 32-35 দিন হয়ে গেছে এক একটা ব্রয়লার, হ্যাঁ, বড় যত বয়স যত বাড়বে তত ওজন বাড়বে, ফিড যে পরিমাণ খাবে তার চেয়ে মাংস বেশি বাড়বে, প্রফিট বাড়বে আরো। ও আচ্ছা, এটা ব্যাপার আছে। হ্যাঁ, আর আমাদের পোলট্রির আরেকটা বর্তমান প্রবলেম, সেটা হলো আমাদের উত্তরাঞ্চলে আর কি ওই তাপদাহ বাড়তেছে আর কি। তাপদাহ বাড়ার কারণে ওপেন শেড, যেটা ওপেন শেড বলতে এই যে আমরা যেই শেডে এখন মুরগি করি, যেখানে হলো অটোমেটিক সিস্টেম না, অটোমেটিক হলো আপনার হলো ওই যে সব বন্ধ থাকবে, এক পাশ দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকবে, ওপর পাশ দিয়ে গরম হাওয়া বের হয়ে যাবে, এটাকে বলে কন্ট্রোল শেড আর কি। আচ্ছা, তো ওইটা ছাড়া ওইটা হলো কন্ট্রোল শেড, আর ওইটার বাইরে আমরা যেগুলো করি গরিব খামারি যারা, এটাকে হলো ওপেন শেড। ওপেন শেড একটু চ্যালেঞ্জ আমাদের ওই সাইডে উত্তরাঞ্চলে হয়ে গেছে, খুব গরম। আচ্ছা, এবং বেশিরভাগ সময় গরম থাকে, যার কারণে আমাদের মুরগিটা বের করা একটু কঠিন হয়। আর গরম হলে মুরগির রেজাল্ট, ওজনটা সেই হারে দেয় না, যে হারে খাবে সে হারে ওজন দেয় না, এইগুলো ক্রাইসিস আছে আর কি। আর আরেকটা হলো ওই যে যেটা আপনি কন্ট্রোল শেড বললেন, হ্যাঁ, এইটাতে কি এটাতে আবার খরচ বেশি। আপনার সেমি কন্ট্রোল এখন বের হয়েছে, সেমি কন্ট্রোল চাইনিজ বড় বড় ফ্যান, আর একদিকে হলো ওই যে ঠান্ডা হাওয়ার জন্য প্যানেল বসানো হয়, চাইনিজ বের হয়েছে, দেখলে খরচ কম। আপনারা এই মুহূর্তে যে ইনভেস্টমেন্ট প্রত্যাশা করছেন সেটা পেলে হয়তো আপনারা সেমি কন্ট্রোলে, আমরা সেমি কন্ট্রোলে যাব, আমরা কিছু সেমি কন্ট্রোলে যাব, এইটাও আমাদের প্ল্যান আছে। এবং সেমি কন্ট্রোলে গেলে ওভার প্রোডাকশন করা সম্ভব। মানে আমাদের এখন যেই সেটে আমরা 1500 মুরগি করি, সেমি কন্ট্রোল করলে আমরা ওখানে 3000 থেকে 6000 মুরগি করতে পারবো বিভিন্ন ক্যাপাসিটির মাধ্যমে, ওই সেম জায়গাতেই। হ্যাঁ, এটা করা সম্ভব। এগুলা সুযোগ আছে এই সেক্টরে, বড় কোম্পানিগুলো কিন্তু করতেছে। আপনার সিবি কোম্পানি, ওরা যে ঢাকা শহরে মোড়ে ওদের দিছি, এটাও তো একটা বিশাল সেক্টর দাঁড় করাইছে ওরা। ওই গ্রাম থেকে মুরগিগুলো এনে কোথাও প্রসেসিং করতেছে, করে ওই যে কি বলে এগুলোকে, যেগুলো ভেজে খায়, নাট, তারপরে কি যে আমি যদিও কখনো খাইনি বলতে পারতেছি না। তো এগুলো একটা সেক্টর, কিন্তু আমরা গ্রামের মানুষ এগুলো জানি না। আমি একটা সময় প্ল্যান করলাম যে ওই আউটলেটগুলো দেওয়া যায় নাকি,
আচ্ছা, তাহলে দিলে তো অন্তত আমি শিখবো যে ওরা কিভাবে বানায় জিনিসটা, তারপরে আমিও এটা সাপ্লাই দিব। হ্যাঁ। কিন্তু মানে বিভিন্ন কারণে সেটা তো আগানো সেটা হয়নি। হয়তো আপনি আস্তে আস্তে হ্যাঁ, হবে, হ্যাঁ, আপনার হ্যাঁ, ঢাকায় যদি আউটলেট হ্যাঁ, হয় হ্যাঁ, হ্যাঁ। এরপরে হয়তো আপনি আমাদের শিখে ওইদিকে বাস্তবতা হলো এই জিনিসগুলো গ্রামের মানুষ খাবে না, না। কারণ ওইরকম স্বাদ পাবে না। হ্যাঁ। এটা শহরে চলে। তো এইরকম আপনার হলো এই সেক্টরগুলোতেও কাজ করার সুযোগ আছে, হিউজ সুযোগ আছে। কিন্তু প্রবলেমটা হলো এই ব্যবসাগুলোতে যারা নতুন আসতে চায় তাদের হলো সামাজিক বঞ্চনা। আমি অনেক বঞ্চনার শিকার হয়েছি, পরিচিত মানুষজন ভালো বলে নাই, বিয়ের ক্ষেত্রে প্রবলেমে পড়ছিলাম, খুবই প্রবলেমে পড়ছি। খুবই কষ্ট লাগে। আমাদের এলাকার একজন ডাক্তার, তার 3 সন্তান, 3 জনেই ডাক্তার। আচ্ছা, আমার বিয়ের ব্যাপারে কথা হয়েছি। আমি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া একটা ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলে, আমার সম্বন্ধে বলছি তাকে মেয়ে দেওয়া ধরনের, সে তো কী করে খাবেস, আমি নাকি কিছুই করে খেতে পারবো না। অন্য মানুষ বললে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু ওই মানের একজন ব্যক্তি যদি শিক্ষিত মানুষ যদি এই কথা বলে, এবং আমি দীর্ঘদিন মানে মেয়ে দেখছি কিন্তু বিয়ে করতে পারিনি, এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ছিলাম। হ্যাঁ, না আসলে স্ট্রাগলের যে সময়টা ছিল হ্যাঁ, হ্যাঁ। তখন তো খুবই কঠিন একটা মোমেন্ট আপনি পার করে আমি যখন মেয়ে দেখি, আমার ম্যানেজারকে আমি 12,000 টাকা বেতন দিই, অথচ 12,000 টাকা দামের চাকরি কেউ করলে তাকে মেয়ে দেয়, কিন্তু আমাকে দেবে না। এরকম একটা সমস্যা ফেস করছি। কিন্তু মনে হয় এখন আপনার কেমন লাগে আসলে, এখন যখন আপনি দেখেন যে একটা সময় যারা এমন বলতো, হ্যাঁ একটু বাজেভাবে বা কটু কথা বলার চেষ্টা করতো, একটু ভিন্নভাবে তাকাতো, কিন্তু এখন তারা যখন দেখে যে আপনি কোটি টাকার বিজনেস করছেন, তখন আসলে আপনার কেমন লাগে? প্রথমত তাদের কৌতূহল, এত টাকা কোথায় পেলো, এটা একটা কৌতূহল তাদের। আরেকটা প্রবলেম হলো আমি গ্রামে মানুষের সঙ্গে মিশি কম। আচ্ছা, মানে মিশার তো সুযোগও হয় না, আমি তো একেবারে শিডিউল অনুযায়ী ছাড়া মিলতেই পারি না। বাড়িতে মেহমান আসলেও আমাকে যোগাযোগ করে না আসলে আমার সঙ্গে দেখা করা টাফ হয়ে যায় এখন। তো যার কারণে তাদের একটা কৌতূহল, এত টাকা পেলে কোথায়। তো এখন ব্যবসা করে তো আর এত টাকা সম্ভব না, এরকম বড় ব্যবসা প্রফিটে থেকে প্রফিট এরকম বের করার সুযোগ নেই। আমি মানে এত অল্প সময়ে সেটা একটু কঠিন। হ্যাঁ কঠিন হবে না। আমি এখন যে অবস্থানে আছে এই অবস্থানে আমি ধরে থাকে প্রফিট বের করব, সংসার চলবে, চলবে, পারিপার্শ্বিক চলবে, ওকে ফাইন। কিন্তু আমি যখন আরও স্বপ্ন দেখব, আরও বেটার কিছু করার, তখন আমাকে আলাদা বিনিয়োগ আনতেই হবে। তো এখন আমার কেমন লাগে, এটা একটা হলো স্যাটিসফ্যাকশন কাজ করে, এবং একটা মানে আমি মানে এসএসসি লেভেলে আমি একটা স্বপ্নও দেখতাম যে আমার এইরকম একটা লাইফ হবে, খুবই ব্যস্ত মানুষজন আমার কাছে আসবে, পরামর্শ নেবে, এরকম একটা স্বপ্নও কিন্তু আমি দেখতাম, এরকম লাইফ লিড করবো। তা আলহামদুলিল্লাহ মানুষজন আসে এখন পরামর্শ নেওয়ার জন্য। এবং আমি একটা জিনিস বলতে পারবো আমার ব্যাপারে, এলাকায় যে ব্যবসা বেশ কিছুদিন থেকে করতেছি, আমার ক্যাম্পাস জীবনে যেরকম কেউ নেগেটিভ বলতে পারবে না, আমি এখনো আমার প্রতিষ্ঠান সম্বন্ধেও নেগেটিভ বলতে পারবে না, মেজর কোনো নেগেটিভ ক্লেম করতে পারবে না। আপনার সম্পর্কে যদি কেউ ক্লেম করার থাকে তাহলে আমি মনে করি যে 1,70,00,000 টাকা যারা ইনভেস্ট করেছে তারাই আপনার সম্পর্কে কোনো নেগেটিভ বক্তব্য সমালোচনা থাকলে তারা করতো। হ্যাঁ, কিন্তু সেটা যেহেতু নাই, সো আই থিঙ্ক আপনার বিজনেসটা খুবই সততার সাথে, দক্ষতার সাথে আপনি পরিচালনা করছেন, চেষ্টা করতেছি। গুড। আমি মনোহর ভাই একটু জানতে চাইবো যে পুরো যে প্রজেক্টটা, এটিকে যদি আমি একটা এন্টারপ্রেনারশিপ ধরি, আপনি একজন এন্টারপ্রেনার, আপনি একজন উদ্যোক্তা। আমি প্রথমেই ভূমিকাতে যে বিষয়টি বলেছিলাম যে আমাদের দেশে প্রায় 9 লক্ষ গ্রাজুয়েট বেকার আছে, যারা আসলে অনার্স সম্পন্ন করে তারা আসলে এই মুহূর্তে জব মার্কেটে ঢুকতে পারছে না, এবং এটি শিক্ষার যে কোনো ধাপের বেকারদের চাইতেও বেশি। এই গ্রাজুয়েট বেকার যারা আছে, এরা যদি আপনার মতো করে উদ্যোক্তা হতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? পরামর্শ হলো, যে যেই কাজ করতে চায় সেটাতে তাকে ঢুকে যেতে হবে, মন থেকে ঢুকতে হবে। আমি নিজে খামার করছি, আমি নিজে মার্কেটে মুরগির দোকানে দোকানে নিরক্ষর মানুষের সঙ্গে ঘুরে বেড়াইছি,
ডিম শুরু করলাম, ডিম বিক্রি করব। প্রথমে বিষয় হলো ডিম প্রোডাকশন হচ্ছে, অন্য পাইকার এসে আমার কাছ থেকে নিয়ে যাবে। তা আমার ইথিক্স হলো আমি কেন পাইকার মাঝখানে ঢুকাবো, আমি নিজেই সেল দেবো এটা আচ্ছা। ভক্ত করে দিই। এখন প্রথমে তো আমার কাছে আসবে না, আমি নিজেই ভ্যান নিয়ে বাজারে বাজারে বেড়া শুরু করে দিলাম। 10 দিন 15 দিন 1 মাস বেরাইলাম, মার্কেট রেডি হয়ে গেল। এরপরে তারাই সরাসরি আপনার কাছে আসলো। আসতেছে, যখন জানলো যে ওখানে ডিম পাওয়া যাচ্ছে, তারা নিয়ে যাচ্ছে। তো ব্যবসা শুরু করতে গেলে সব কিছু ভুলে, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ওই ব্যবসায় ঢুকে যেতে হবে আপনাকে রাইট। আসলে মানে অন্তর তখন থেকে। মানে কোনটা ছোট বড় এই চিন্তা না করে, যে এই কাজ আমি করব, হ্যাঁ কিন্তু সেটা ভাবলে আমি এখনো, আমার কাছে মনে হয় যে আমি কোনো বিজনেসের ক্ষেত্রে আমি যদি মানে আমার তো ব্যবসা করার খুবই একটা অ্যাম্বিশন। আমি এখনো যদি কোনো ব্যবসা করার মনস্থির করি, আমি ওখানে ঢুকে যাব দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে। তো এইরকম হলে আমি আমি কনফিডেন্স পাই যে আমি এটা পারবো, হ্যাঁ, এবং সবাই সেক্ষেত্রে সফল। চমৎকার বলেছেন মনোহর ভাই, আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের দেশের এই পোল্ট্রি সেক্টরে বা অ্যাগ্রো ফিল্ডে আপনি যে ভূমিকা রেখে চলেছেন, এটি আমাদের শিক্ষিত বেকার শ্রেণীর জন্য একটি, আমি বলবো যে অনন্য উপমা আপনি তৈরি করেছেন। আপনার এই সংগ্রাম এটি আমাদের লাখো দর্শককে উৎসাহ যোগাবে, তারা অনুপ্রাণিত হবেন। আসলে সময় নষ্ট করে বসে না থেকে যে কোনো কাজ নিজের সক্ষমতা দক্ষতার আলোকে শুরু করা, তাহলেই হয়তো তিনি এগিয়ে যাবেন এবং তার এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমাদের দেশ এগিয়ে যাবে। আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, আপনার এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ, এবং যারা দেখতেছে তাদেরকেও ধন্যবাদ, এবং দাওয়াত থাকলো আমার প্রতিষ্ঠানে যে কোনো সময় আসবেন, দেখে যান, এবং আপনারাও শুরু করুন অথবা আমাদের সাথে থাকুন। নিশ্চয়ই। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম খামারবাড়ি এগ্রো ফার্মের এমডি জনাব মনোয়ার হোসেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একটি দীর্ঘ সংগ্রাম মুখর জীবন অতিক্রম করে তিনি খামারবাড়ির মতো একটি প্রকল্পে নিজেকে সম্পৃক্ত করেছেন, উদ্যোগ নিয়েছেন, এবং তিনি খুব অল্প সময়েই একজন সফল উদ্যোক্তা হিসেবে এই মুহূর্তে যিনি কোটি টাকার উপরে বিজনেস করছেন, প্রতিনিয়ত কাজ করছেন। এটি আমাদের জন্য অনুপ্রেরণার একটি গল্প হবে, যে গল্পটি হয়তো আপনার এবং আমার জীবনকেও নতুন করে ভাবাতে পারে, নতুন করে আমাদের জীবন রাঙাতে সহযোগিতা করতে পারে। এবং সেই সাথে যারা ইনভেস্ট করতে চান, আমি মনে করি এটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে আপনি ইনভেস্ট করলে সম্পূর্ণ সুদ মুক্তভাবে হালাল উপায়ে আপনি রিটার্ন পেতে পারেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।